আচ্ছা, আর একবার বলে দিই, আমি একটু রিপিট করে দিচ্ছি রেকর্ডে ওঠার জন্য এটা। তো এই যে এলটিএম এর নাম হচ্ছে লার্নিং টিচিং ম্যাটেরিয়াল, ফুল ফর্ম এটা। আটই 1/2009 সালে এর নাম পরিবর্তন করে এলটিএম রাখা হয়। এর আগে এর নাম ছিল টিএলএম, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস। আটটি অ্যাক্ট চালু হয়েছিল 2009 সালে, এটা কার্যকর হয়েছিল 1 এপ্রিল 2010 সাল থেকে। এই কার্যকর হওয়ার পর আরটি অ্যাক্টে বলা হয় সমগ্র শিক্ষা ব্যবস্থাকে শিশু কেন্দ্রিক করার জন্য। আর শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থাতে অবশ্যই আমরা জানি এই যে দুটো ওয়ার্ড দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লার্নিং, একটা হচ্ছে টিচিং। এখানে টিচিং এর কাজ কার? শিক্ষকের, তাই না? শিক্ষকের। আর লার্নিং, এই লার্নিং এর কাজ কাদের? শিশুর বা শিক্ষার্থীর এখানে। তো যেহেতু শিশু কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, তাই তখন টিচিংকে প্রথমে না রেখে লার্নিংকে প্রথমে রাখা হয় এবং এর নামকরণ করা হয় এলটিএম। আচ্ছা দেখো, এলটিএম বা টিএলএম যাই বলো তোমরা, টিএলএম স্ট্যান্ডস ফর টিচিং লার্নিং মেটেরিয়ালস, এটা হচ্ছে পুরো নাম। দেজ আর দ্য রিসোর্সেস অ্যান্ড টুলস দ্যাট টিচার ইউজ টু মেক দেয়ার লেসন্স মোর এঙ্গেজিং অ্যান্ড এফেক্টিভ। অর্থাৎ এই যে টিএলএম বা এলটিএম, আমরা এখানে টিএলএম বা এলটিএম যে কোনো একটা বলছি, তো সেটাকে শিক্ষক শিক্ষিকারা কী জন্য ব্যবহার করছেন না, অ্যাজ এ টুল, একটা উপকরণ হিসাবে, একটা টুল হিসাবে তাদের যে শিক্ষাদানের যে প্রক্রিয়া, সেই শিক্ষাদানের প্রক্রিয়াটিকে আরও বেশি চিত্তাকর্ষক করার জন্য। যেমন আমি এখানে যখন তোমাদেরকে পড়াচ্ছি, দেখো তোমরা সামনে পিডিএফ দেখতে পাচ্ছ, এটাও একটা টিএলএম। এই টিএলএমটাকে কি বলা হয়? এগুলোকে বলা হয় প্রিন্টেড টিএলএম। ঠিক আছে? বিভিন্ন বই, এই যে পিডিএফ দেখতে পাচ্ছ, খবরের কাগজ, এগুলোর উপর লেখা কি করা রয়েছে? প্রিন্ট করা রয়েছে, তাই না? এই পিডিএফটা যদি তোমরা প্রিন্ট আউট করো, তাহলে সেটা তখন প্রিন্ট আউট হয়ে যাবে। তো প্রিন্টেড টিএলএম এটা। ঠিক আছে? আচ্ছা, এগুলোরই অন্য একটা নাম হচ্ছে 2D টিএলএম, দুটো ডাইমেনশনের। ঠিক আছে? এগুলো আমরা আজকে শেষের দিকে পড়বো। এটা যেমন, তো এই সমস্ত টুলস আমি যেটা দিয়ে লিখছি, এই যে পেন ট্যাবলেট বলা হয় এটাকে, এটা একটা বোর্ডের মতো দেখতে হয় এরকম। এর এর একটা কলম থাকে, এরকম পেন থাকে, স্টাইলাস থাকে এরকম একটা। তো সেটা দিয়েই বোর্ডের মধ্যে আমি যা লিখছি, এই যে তোমরা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পেন ট্যাব বা পেন ট্যাবলেট। তো এটাও এখানে আমার একটা শিক্ষা উপকরণ টিএলএম, এটার মাধ্যমে আমি লিখে জিনিসগুলো তোমাকে বোঝাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো যেমন আমার কাছে কি করছে, আমার যে পাঠদানের প্রক্রিয়া সেটাকে আরও বেশি সহজ করে দিচ্ছে। তোমরা আরও সহজে ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে? কারো কোনো সমস্যা হচ্ছে না তো? তো এই একই কাজ কিন্তু প্রত্যেকটা টিএলএম এ টিচারদেরকে প্রত্যেকটা টিএলএম এই একই কাজে সাহায্য করে, অর্থাৎ তাদের পাঠদান প্রক্রিয়াকে আরও বেশি আকর্ষক করে, আরও বেশি সহজ করে দেয়। ঠিক আছে? দেখো এবার এর বিভিন্ন ভাগ আছে, যেমন ভিজুয়াল এইডস, ভিজুয়ালেশন বা ভিজুয়ালিটি এর অর্থ কি? যে চোখে দেখা, তাই না? দেখা। তো ভিজুয়াল এইডস হচ্ছে সেই সমস্ত এড বা সেই সমস্ত এইড, কথার অর্থ এখানে কি? উপকরণ। ঠিক আছে? উপকরণ অর্থাৎ সেই সমস্ত শিক্ষা সহায়ক উপকরণ যেগুলোকে আমরা চোখে দেখে শিখে থাকি। যেমন কোনো কিছু চার্ট রয়েছে, ধরো কোনো একটা ছবি রয়েছে, সেই ছবির মধ্যে বিভিন্ন ভেজিটেবলসের ছবি রয়েছে, এটাকে ক্যারট, এটা ব্রিঞ্জেল, এটা ক্যাবেজ, এরকমভাবে বাচ্চাদের যে চার্ট থাকে, কোনো ডায়াগ্রাম থাকতে পারে, কোনো পিকচার থাকতে পারে বা কোনো ভিডিও থাকতে পারে, সেগুলো ভিজুয়াল এইড, অর্থাৎ শুধুমাত্র আমরা চোখে দেখে শিখছি। ঠিক আছে? আমরা কোনো একটা চার্টের ছবি দেখে আমরা শিখছি। ঠিক আছে? সেটা হচ্ছে ভিজুয়াল এইড। এই যেমন ধরো, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা আমরা চার্টে দেখে শিখছি। এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে দেখো সেমি সার্কেল, এটা হচ্ছে ওভাল, এটা হচ্ছে সার্কেল, এটা রেক্টাঙ্গেল, এরকমভাবে আমরা ছবি দেখে দেখে শিখছি। তাহলে এটা, এখানে আমাদের কোন অঙ্গটা কাজ করছে? আই বা চোখ, তাই না? ভিজুয়ালাইজ করছি আমরা এটাকে। সেই কারণে এই যে ভিজুয়াল এইড যেগুলো, সেগুলো হয়ে থাকে মূলত তোমার একমাত্রিক, যেটাকে দ্বিমাত্রিক, যেটাকে 2D বলা হয়, চার্টের মধ্যে থেকে থাকে। আচ্ছা, দ্বিতীয়ত রয়েছে দেখো ম্যানিপুলেটিভস, বিভিন্ন অবজেক্ট রয়েছে, অবজেক্টস দ্যাট স্টুডেন্টস ক্যান টাচ অ্যান্ড ইন্টারেক্ট উইথ, লাইক ব্লকস, পাজেল অ্যান্ড মডেলস। এবার ম্যানিপুলেটিভস টিএলএম কোনগুলোকে বলা হচ্ছে, এই টার্মটার সাথে হয়তো তোমরা অনেকেই নতুন, ভিজুয়াল এইডটা অনেকেই পড়েছো। ম্যানিপুলেটিভ হচ্ছে সেই সমস্ত উপকরণগুলোকে যেগুলোকে স্টুডেন্টরা টাচ করতে পারবে, স্পর্শ করতে পারবে। এগুলো, এই যে মনে রাখবে, যত প্রকারের ম্যানিপুলেটিভ টিএলএম রয়েছে সবাই কিন্তু 3D। ঠিক আছে? যেমন একটা গ্লোব, গ্লোব যেটা ভূগোলে থাকে, সেরকম গ্লোব তুমি চাইলেই গ্লোবটাকে টাচ করতে পারবে। কিন্তু যদি একটা আর্ট পেপারের মধ্যে আমি একটা গ্লোবকে এঁকে দিই বা একটা গ্লোবের ছবি থাকে, সেই ছবিটিকে স্পর্শ করে তুমি একটা গ্লোবের অনুভূতি কিন্তু নিতে পারবে না, তাই না? তো যেগুলো থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, যেগুলো যেমন এই যে দেখো, এই এখানে রয়েছে ডান দিকের ছবিটা একটু দেখো, এখানে এই যে
এরকমভাবে যখন বিভিন্ন কার্ডবোর্ড কেটে যে সমস্ত মডেলগুলো তৈরি করা হয় এগুলোকে বলা হয় 3D TLM। এগুলোই হচ্ছে ম্যানিপুলেটিভস। ঠিক আছে, মনে রাখবে প্রত্যেকটা 3D TLM হচ্ছে মডেল, মডেলকেই আমরা 3D TLM বলে থাকি। আচ্ছা, এরপরে দেখো টেকনোলজি, বিভিন্ন প্রকারের টেকনোলজি, এটাকে আমরা আইসিটি বলেও জানি, আইসিটি। ঠিক আছে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। আইসিটি অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আমরা যখন আধুনিক প্রযুক্তির ব্যবহার করি, অর্থাৎ তুমি স্কুলে পড়াচ্ছ, সেখানে তুমি প্রজেক্টরের সাহায্যে কোনো কিছুকে দেখালে, হ্যাঁ তুমি কম্পিউটারের সাহায্যে কোনো কিছুকে দেখালে, বা এই এই যেমন আমরা অনলাইন ক্লাস করছি এখানেই অবশ্যই টেকনোলজি ইউজ করছি আমরা, তাই না? তো যখন অ্যাজ এ টিচার তুমি স্কুলে এগুলো ইউজ করবে তখন সেই টেকনোলজি বা তোমার স্মার্টফোন হতে পারে, ল্যাপটপ হতে পারে, সেগুলো এক প্রকার টিএলএম হিসাবে তুমি ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তারপর কি রয়েছে রিয়েল অবজেক্ট। রিয়েল অবজেক্ট যেগুলোকে আমরা রিয়েল ইয়া বলে থাকি। রিয়েল ইয়া অর্থাৎ আসল জিনিস। তুমি একটা ফ্রুট ফ্রুট চ্যাপ্টার পড়াচ্ছ, কোন ফ্রুটের কী রং, সেখানে তুমি ছবি এঁকে না দেখিয়ে, যে ব্যানানা যেটার কালার ইয়েলো সেটা তুমি ছবি এঁকে না দেখিয়ে তুমি ডাইরেক্ট একটা কলা নিয়ে এসে তাদেরকে দেখালে যে এই যে কলার রং হচ্ছে হলুদ রঙের। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্টস, এক্সাম্পল অফ দ্য কনসেপ্ট ব্রিং থট। ঠিক আছে, এখানে তাদের যে কনসেপ্ট হয় চিন্তা শক্তির মাধ্যমে তাদের মধ্যে কনসেপ্ট গড়ে ওঠে। দেখো শিক্ষা ব্যবস্থায় টিএলএম বলতে এটাই, তোমাদের যেটা ইংরেজিতে আছে সেটাই বাংলায় আমি লিখে দিয়েছি। শিক্ষা ব্যবস্থায় টিএলএম বলতে এমন কিছু উপকরণকে বোঝায় যেগুলোকে শিক্ষক শিক্ষিকারা ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন দুঃসাধ্য ও কঠিন বিষয়কে শিক্ষার্থীদের কাছে খুব সহজে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারেন। এগুলির মূল উদ্দেশ্য মূলত শিক্ষা ব্যবস্থাকে আকর্ষণীয় করা। টিএলএম এর সাহায্যে পাঠদান করা হলে সেই পাঠের শিক্ষার্থীরা খুব সহজে মনে রাখতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে টিএলএম এর বৈশিষ্ট্য, উপযোগিতা যাই বলো সেটা। এবার দেখো আমরা কিছু অ্যাট্রিবিউটস পড়বো, অর্থাৎ আমাদের এই যে টিএলএম রয়েছে, এলটিএম রয়েছে, তাদের বৈশিষ্ট্য কী কী। দেখো এই বৈশিষ্ট্য থেকে কিন্তু প্রত্যেকবার একটা না একটা প্রশ্ন আমাদের ইংরেজি পেডাগজিতে আসে। ঠিক আছে, বৈশিষ্ট্য কী? দেখো দে শুড বি মিনিংফুল অ্যান্ড পারপোজফুল। অর্থাৎ আমরা ধরো অঙ্কের ক্লাস করছি, অঙ্কের ক্লাস শেপ, বিভিন্ন জ্যামিতিক আকার আকৃতিকে নিয়ে, সেখানে তুমি টিএলএম একটা বানাতেই পারো, যে একটা তুমি আর্ট পেপারের মধ্যে ত্রিভুজ এঁকেছো, সার্কেল এঁকেছো, সেমি সার্কেল এঁকেছো, সেগুলোকে দেখাচ্ছো, বা তুমি কার্ডবোর্ড দিয়ে থার্মোকল দিয়ে তৈরি করেছো, সেগুলো দেখাচ্ছো। এবার আমি পড়াচ্ছি কি, আমি পড়াচ্ছি শেপ, জ্যামিতির ক্লাসে, সেখানে আমি যদি ফুল পাখি এই সমস্ত কিছু বানিয়ে নিয়ে চলে যাই, সেটা কি আমার আজকের ক্লাসের সাথে সম্পর্কযুক্ত হলো? উদ্দেশ্য কি সেই একই হলো? হলো না, তাই না? তো আমি যে ক্লাসে যে টিএলএমটা ব্যবহার করব, সেই ক্লাসের যেটা পড়াচ্ছি সেটার সঙ্গে সেটা তাৎপর্যপূর্ণ হতে হবে, মিনিংফুল হতে হবে, এবং তার নির্দিষ্ট উদ্দেশ্য সেটা থাকতে হবে। ঠিক আছে, আমি পড়াচ্ছি অঙ্ক, আমি টিএলএম নিয়ে চলে গেলাম একটা ফুলের, তো সেটা তো ফুলের ক্লাসে, পরিবেশের ক্লাসে টিএলএম নিয়ে গেলে তো হবে না, তাই না? তো প্রত্যেকটা টিএলএম এর নির্দিষ্ট একটা মিনিং থাকতে হবে, নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকতে হবে। দ্বিতীয়ত বৈশিষ্ট্য কি? দে শুড বি অ্যাকিউরেট ইন এভরি রেসপেক্ট। ভুলভাল টিএলএম নিলে হবে না। ধরো তুমি একটা এরকম একটা শেপ বানিয়েছো, এরকম, এই যে এরকম, এরপর তুমি সেটাকে বলছো এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ, তো এটা তো সম্পূর্ণ ভুল, এটা কখনোই ত্রিভুজ হতে পারে না, তাই না? তো এই যে টিএলএম যেটা, সেটা যেন অ্যাকিউরেট হয়, সেটা যেন কোনোভাবে ভুল না হয়। ঠিক আছে, টিএলএমকে অবশ্যই অ্যাকিউরেট হতে হবে, সঠিক হতে হবে। দে শুড বি সিম্পল, সহজ ভাষায় সহজভাবে সেগুলোকে তৈরি করতে হবে। দেখবে অনেকে থাকতো, যখন তোমরা ট্রেনিং করেছো, আমরা প্রত্যেকে এই টিএলএম বানানো নিয়ে অনেক রকমের দ্বন্দ্ব বিবাদ হতো, তাই না? অনেকে অনেক টাকা পয়সা খরচ করে টিএলএম কিনেও নিত ডাইরেক্ট। কিন্তু মনে রাখবি টিএলএম এর অন্যতম বৈশিষ্ট্য হলো টিএলএম কখনোই এক্সপেন্সিভ হবে না, এটা হবে এই যে দেখো লেখা আছে ইনএক্সপেন্সিভ, অর্থাৎ খুব কম দামে বা বিনা দামে যেগুলোকে বানানো যাবে, বিনা পয়সা খরচ করে বা খুব অল্প পয়সা খরচ করে যে সমস্ত বস্তুকে আমরা টিএলএম হিসাবে ব্যবহার করতে পারবো, সেগুলোই আদর্শ টিএলএম। ঠিক আছে, এবং তারা হবে সিম্পল, অর্থাৎ সেটা দেখে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারবে। তুমি এমন একটা টিএলএম বানিয়ে নিয়ে গেছো, ধরো তুমি স্থানীয় মান এবং প্রকৃত মানের ধারণা দিচ্ছ, ফেস ভ্যালু এবং প্লেস ভ্যালু, ক্লাস 3-তে। এবার সেখানে তুমি টিএলএম বানিয়েছো কিভাবে, যে এরকম ভাবে ধরো তিনটে কাঠি দিয়েছো, তিনটে কাঠি দিয়েছো, ঠিক আছে, এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর। এবার তুমি বলছো যে 4553 এই সংখ্যাটিকে আমরা এই কাঠিগুলোর মধ্যে দিয়ে কিভাবে প্রকাশ করব। তো তুমি একটা বল প্রথমে
সরি, এটা 405.3, মানে 453 যেটা, সেটাকে আমরা এই সংখ্যায় প্রকাশ করব। তুমি এই শতকের ঘরে একটা এরকম কার্ডবোর্ডের টুকরো প্রবেশ করালে এবং সেটার মধ্যে লেখা আছে 4, অর্থাৎ 4 শতক হলো, 5 হলো দশক। ঠিক আছে, এখানে একটা কার্ডবোর্ডের বা একটা বল প্রবেশ করালে তার মধ্যে লেখা আছে 5, 5 হলো দশক, আর একটা বল যেটার মধ্যে লেখা আছে 3, সেটা এককের ঘরে ঢুকিয়ে দিলে এই কাঠির মধ্যে দিয়ে। তো সেটা থেকে সহজেই স্টুডেন্টরা বুঝতে পারলো। এবার তুমি আরেকটা তুমি বল, তিনটে বল দিলে, সেখানে তুমি বললে যে 672 এই সংখ্যাটি তাদের বসাতে, তারা এবার বলগুলোতে লিখে লিখে তারা একক দশক শতক অনুযায়ী বলগুলো এই কাঠির মধ্যে বসালো। এটা হচ্ছে সহজ পদ্ধতিতে তারা বুঝতে পারলো। এবার এটাকেই যদি আমরা অনেক জটিলভাবে উপস্থাপন করি, মানে আমি বোঝা, টিএলএম ব্যবহার করার মূল উদ্দেশ্য কি, যে যে সমস্ত দুঃসাধ্য কঠিন বিষয়গুলো শিক্ষার্থীরা বুঝতে পারছে না সেটাকে আরো সহজ করে বোঝানো। এবার আমি সহজ করতে গিয়ে যদি বেশি জটিল করে ফেলি, সেটা কিন্তু টিএলএম এর বৈশিষ্ট্য হবে না। ঠিক আছে, দেখো, দে শুড বি লার্জ এনাফ, মানে যথেষ্ট পরিমাণে বড় হতে হবে। কোনো একটা তুমি চার্ট এঁকেছো ভেজিটেবলসের, ধরো আর্ট পেপারের মধ্যে, এবার সেখানে যে সমস্ত ভেজিটেবলসের ছবিগুলো তুমি এঁকেছো সেগুলো খুবই ছোট ছোট, যে লাস্ট বেঞ্চে যে বসে আছে তার পক্ষে সেটা দেখা বা তার নিচে বানানটা কি লেখা আছে, অরেঞ্জ বানান কি ব্রিঞ্জাল বানান কি লেখা আছে, এগুলো দেখা সম্ভব হচ্ছে না। তো সেটা কিন্তু আদর্শ টিএলএম এর বৈশিষ্ট্য হবে না। আদর্শ টিএলএম অবশ্যই যথেষ্ট বড় হবে, তার মধ্যে যদি কোনো কিছু লেখা থাকে সেই লেখাটাকেও বড় হতে হবে, যেন ফার্স্ট বেঞ্চের কোনো ছেলে সে যেমনভাবে দেখতে পাবে, লাস্ট বেঞ্চের কোনো একজন ছেলে সেও স্পষ্টভাবে সেই লেখাগুলো দেখতে পায়। ঠিক আছে, দেখো, প্রপারলি সিন বাই দ্য স্টুডেন্ট, সমস্ত স্টুডেন্ট দ্বারা যেন প্রপারলি সেটাকে দেখা যায় বোঝা যায়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। ঠিক আছে, আর দে শুড বি আপ টু ডেট, সেটা হতে হবে কেমন, আপ টু ডেট হতে হবে। আপ টু ডেট মানে তোমার সেই একই রকমের, ধরো তুমি চাকরি পেলে 2026 সালে, সেই বছরই কয়েকটা টিএলএম বানিয়েছিলে, তুমি রিটায়ারমেন্ট পর্যন্ত সেই টিএলএম দিয়েই প্রত্যেক বছর পড়িয়ে যাচ্ছ। তো এরকম নয়, যেমন বিভিন্ন জায়গায় দেখবে নোটগুলো হয় যে একবার নোট থাকে, সেই নোট দিয়েই ব্যাচের পর ব্যাচ চলে যায়, কিন্তু আমাদের এখানে দেখবে এই নোটটাও পুরোটা আমাদের কিছুটা অংশ পুরনো নোটের ভালো জিনিসগুলোকে নেওয়া হয়েছে, কিছু অংশ নতুন নতুন, আবার অনেক কিছু অ্যাডও করেছি আমি আজকে। তো এরকমভাবে বিভিন্ন নোটগুলো আমরা তৈরি করে থাকি, যে নতুন যে জিনিস সেটাকে অ্যাড করা হয়, পুরনো জিনিস যেগুলো আর দরকার নেই বা যেগুলো কমন হয়ে গেছে সেগুলোকে বাদ দেওয়া হয়। তো টিএলএমকেও সেরকম হতে হবে, আপ টু ডেট হতে হবে, সেই প্রথাগত জিনিস দিয়েই কাজ চালানো যাবে, এরকম করলে কিন্তু হবে না। 7 নম্বর কি, দে শুড বি ইজিলি পোর্টেবল, অর্থাৎ একটা বিশাল বড় তুমি টিএলএম তৈরি করেছো, যে তুমি বাড়ি থেকে কলেজে কিভাবে নিয়ে যাবে যখন ডিএলএড করতে, যে এমন একটা বিশাল বড় টিএলএম তৈরি করেছো যে বাড়ি থেকে তুমি বাসে করে কলেজ যাও, কিভাবে নিয়ে যাবে সেই নিয়ে তোমার চিন্তা। তো সেটার জন্য তোমাকে আবার একটা গাড়ি ভাড়া করতে হলো টিএলএম এর জন্য, তাহলে সেটা আদর্শ টিএলএম নয়। কলেজের এক্সটার্নাল এক্সামে দেখেই তোমার নম্বর কেটে দেবে, তোমার সে যত ভালোই হোক, কারণ সেটা পোর্টেবল নয়। পোর্টেবল মানে খুব সহজেই যে জিনিসটাকে আমরা এখান থেকে অন্য জায়গা নিয়ে যেতে পারবো। ঠিক আছে, যেমন মোবাইল ফোন, এটা একটা পোর্টেবল ডিভাইস, খুব সহজে তুমি তোমার হাতে নিয়ে বা পকেটে ভরে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যেতে পারো। কিন্তু ওই যে টেলিফোন ছিল যেটা আগেরকার দিনে, তখন সেটা কিন্তু পোর্টেবল ছিল না, তাই না? তো টিএলএম যেটা, সেটা ইজিলি পোর্টেবল হতে হবে, অর্থাৎ খুব সহজে যেন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সেটাকে নিয়ে যেতে পারি। 8 নম্বর কি রয়েছে, দে শুড বি অ্যাপ্রোপ্রিয়েট টু দ্য মেন্টাল লেভেল অফ দ্য স্টুডেন্ট, অর্থাৎ একটা ক্লাস ওয়ানের বাচ্চাকে তুমি পড়াচ্ছ, টিএলএমটা এত হার্ডভাবে তুমি তৈরি করেছো যে সে বুঝতেই পারছে না, অর্থাৎ মানসিক বয়স অনুযায়ী তাদের বোঝার ক্ষমতা যেটুকু, তার উপরে ভিত্তি করে আমাদেরকে কিন্তু টিএলএমটা তৈরি করতে হবে। হ্যাঁ, আমি ক্লাস ওয়ানের একটা বাচ্চার টিএলএমে যদি আমি কোনো কিছুকে সংখ্যার দ্বারা, ধরো তাদের একক দশক বা ধরো 1 2 3 চেনাবে, তখন তাকে একটা কার্ড, দুটো কার্ড, তিনটে কার্ড এরকমভাবে তুমি বোঝাতে পারো, তারা গুনতে শিখবে 1 2 3 করে, তাই না? এবার আমি যদি কার্ড ফার্ড না দিয়ে শুধু 1 2 3 এরকমভাবে লিখে দিই, এর নিচে নিচে বানানগুলো লিখে দিই, তো একটা ক্লাস ওয়ানের বাচ্চা সে কিন্তু বুঝতে পারবে না, কেউ হেল্প না করলে, তাই না? তো এমনভাবে টিএলএমটা বানাতে হবে যেন যে ক্লাসের জন্য তুমি বানাচ্ছ সেই ক্লাসের বাচ্চাদের যদি যেন মেন্টাল লেভেল অনুযায়ী হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি, দে শুড মোটিভেট দ্য লার্নার্স, দে শুড মোটিভেট দ্য লার্নার্স মানে এই যে টিএলএম গুলো রয়েছে সেগুলো স্টুডেন্টদের মোটিভেট করবে, ক্লাসে আগ্রহী করবে তাদের, যে হ্যাঁ ওই স্যার আজকে এই ছবি দিয়ে পড়াবে আমাদেরকে। হ্যাঁ, বিভিন্ন দেখবে সেই হতো না যখন তোমরা দেখবে 9 10-এ ক্লাস করতে, বা ক্লাস 7-এ ব্যাংক ব্যাংক কেটে দেখানো হতো দেখবে জীবন বিজ্ঞানে, তো সেদিন প্রচণ্ড আগ্রহ থাকতো যে জীবন বিজ্ঞানের স্যার বা ম্যাম যিনি রয়েছেন তিনি ব্যাংক কেটে দেখাবেন, হ্যাঁ আরশোলা কেটে দেখাবেন। বা সায়েন্সের বিভিন্ন যে পরীক্ষাগুলো হতো, ওই যে মোমবাতির উপর কোনো একটা কাঁচের গ্লাস ঢাকা দিয়ে দেওয়া হলো, তারপর মোমবাতিটা নিভে যাচ্ছে, এই সব পরীক্ষাগুলো যেদিন স্যাররা দেখাতেন আমাদের খুব বেশি আগ্রহী হতো, আমরা সেই ক্লাসের প্রতি অনেক বেশি মোটিভেটেড থাকতাম। ঠিক সেরকম স্টুডেন্টরাও মোটিভেট থাকবে এই টিএলএম গুলোর জন্য ক্লাসের প্রতি।
তাহলে আরেকবার আমরা চট করে টিএলএম এর বৈশিষ্ট্যগুলো একটু দেখি, আমাদের প্রশ্ন উত্তরগুলো শেষে করতে তখন সুবিধা হবে। তার ফলে দেখো, প্রথমত হচ্ছে আমাদের টিএলএম কে মিনিংফুল হতে হবে, নির্দিষ্ট অর্থ থাকতে হবে এবং নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে টিএলএম ভুল হওয়া চলবে না। ভুল, কোনো রকম ভুল, তোমার টেক্সট বুকে ভুল থাকতে পারে, তুমি বোর্ডে কোনো কিছুকে লেখাচ্ছ সেখানে ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু তুমি যখন টিএলএম তৈরি করছো খুব সচেতনভাবে থাকতে হবে। ঠিক আছে, তুমি টিএলএম ক্যালেন্ডার পড়াবে, তুমি টিএলএম তৈরি করছো, সেখানে লিপ ইয়ার বানান তুমি ভুল লিখে ফেলেছো। তো সেই রকম যেন না হয়, অ্যাকিউরেট হতে হবে টিএলএম কে। আর কি, তাদেরকে সিম্পল হতে হবে, ভজকট যেন খুব বেশি না হয়, সহজ ভাষায় টিএলএম তৈরি করতে হবে। আর তাদেরকে ইনএক্সপেন্সিভ হতে হবে, যেন খুব বেশি না যে খুব বেশি দামি জিনিস দিয়ে তুমি টিএলএম তৈরি করলে, এমন কিছু নয়। ঠিক আছে, দে শুড বি লার্জ এনাফ, মানে যথেষ্ট পরিমাণে বড় হতে হবে। ঠিক আছে, যেন ক্লাসের যে কোনো কোণা থেকে, যে কোনো শেষ ভাগ থেকে সহজে টিএলএম দেখতে পারে প্রত্যেকটা স্টুডেন্ট। আর কি, তাদেরকে আপ টু ডেট হতে হবে, অর্থাৎ বর্তমান সিলেবাস অনুযায়ী পরিবর্তনশীল। তাদেরকে পোর্টেবল হতে হবে, যেন টিএলএম কে তুমি খুব সহজে এক ক্লাস থেকে অন্য ক্লাস, এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যেতে পারো। দে শুড বি অ্যাপ্রোপ্রিয়েট অফ স্টুডেন্ট মেন্টাল হেলথ, অর্থাৎ যে ছাত্রছাত্রীদের পড়াচ্ছ সেটা ক্লাস 1 হোক বা ক্লাস 3, তাদের মানসিক ক্ষমতা যতটুকু, সেই ক্ষমতার ভিত্তিতেই তোমাকে টিএলএমটা তৈরি করতে হবে। তার থেকে হাই লেভেলেরও করা চলবে না, লো লেভেলেরও করা চলবে না। দে শুড মোটিভেট দ্য স্টুডেন্ট, মানে এই যে টিএলএম সেগুলো অবশ্যই স্টুডেন্টদেরকে মোটিভেট করবে। যদি কোনো টিএলএম দেখা যাচ্ছে স্টুডেন্টদের মোটিভেটই করছে না, তার মানে তারা যদি বোরিং হয়, তার মানে সেটাও টিএলএম এর মধ্যে পড়বে না। ঠিক আছে, এইটুকু আশা করি বোঝা গেল। এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলো? দাঁড়াও, আমি মাইক্রোফোনগুলো অন করে দিই। বলো, এতদূর পর্যন্ত কারো কোথাও সমস্যা আছে যেটুকু বললাম টিএলএম নিয়ে? নবেন্দু, নাসরিন, মাসুমা, অর্চনা, সুমন, সৌভিক, বোঝা গেছে? ওকে, সুমনের সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চলো এরপরে এরপরে যাই আমরা। দেখো, পারপোজ অফ ইউজিং টিচিং এইড ইন টিচিং। ঠিক আছে, অর্থাৎ শিক্ষাতে আমরা এই যে শিক্ষণীয় উপকরণগুলো, টিচিং এইডগুলো ব্যবহার করি কেন, কি দরকার আমাদের ব্যবহার করার। দেখো, টিচিং এইড ইজ ইউজ টু এনহ্যান্স দ্য লার্নিং অফ দ্য স্টুডেন্ট ইন ক্লাসরুম, অর্থাৎ এই যে ক্লাসরুমে যে আমরা শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি সেই পঠন পাঠনটিকে আরও বেশি আকর্ষক বানানোর জন্য আমরা টিএলএম ব্যবহার করি। দ্বিতীয়ত কি, এ টিচার ইউজেস ইট টু মেক টিচিং লার্নিং এফেক্টিভ, ফলপ্রসূ করার জন্য আরও, যে আমি যেটা পড়াচ্ছি তোমরা খুব সহজে শিখে শিখে যেতে পারছো, মনে রাখতে পারছো। অর্থাৎ টিচিং লার্নিংকে, শিক্ষণ প্রক্রিয়াকে অনেক বেশি ফলপ্রসূ করার জন্য আমরা টিএলএম ব্যবহার করি। টিএলএমস অলসো হেল্প লার্নার্স অ্যাচিভ দ্য লার্নিং আউটকামস আফটার ক্লাসরুম টিচিং অ্যান্ড লার্নিং। ঠিক আছে, এই যে লার্নিং আউটকাম কি হচ্ছে, এল ও লার্নিং আউটকাম, এই জিনিসটা কি, যে কোনো একটা টপিক যখন কোনো টিচার পড়াচ্ছেন তখন তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, তাই না? যেমন আমি আজকে এই জিনিসটা তোমাদের পড়াচ্ছি, তার মানে আমার এটার একটা উদ্দেশ্য আছে কি না, আজকের ক্লাসটা করার পর এই টিএলএম থেকে যে ধরনের প্রশ্নগুলো আমাদের প্রাইমারি টেট বা সিটিতে এসেছে সেইগুলোর তোমরা সলিউশন করতে পারবে নিজেরা। সবগুলো না পারলেও 90% তোমরা পারবে, দু একটা সবার ভুল হয়, এটাও ঠিক, প্রত্যেক টিচারেরও দু একটা প্রশ্ন করতে গিয়ে ভুল হবে, এটা ঠিক। 100% অ্যাকিউরেসি কারোর মধ্যেই থাকে না। ঠিক আছে, এবার এটা হচ্ছে লার্নিং আউটকাম। এবার পুরো ক্লাসটা করালাম আমি, তারপরে দেখা যাচ্ছে এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ এ গিয়ে বেশিরভাগ জন যদি এমসিকিউগুলো ভুল করে, তখন আমাকে জানতে হবে যে আমার ক্লাসের যে লার্নিং আউটকাম যেটা আমার ছিল, মানে উদ্দেশ্য যেটা ছিল, সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি। ঠিক আছে, মানে কেউই ভালো করে বুঝতে পারেনি। তো এটা, আর টিএলএম কে কি করা হয়, যে এই যে লার্নিং আউটকাম রয়েছে কোনো একটা ক্লাসে, তুমি ক্লাস 1-এর বাচ্চাদের বর্ণ পরিচয় চেনাচ্ছ, তার মানে সেখানে লার্নিং আউটকাম হচ্ছে বর্ণগুলোকে তারা চিনতে পারবে। তুমি যখন ক ক বর্ণটিকে দেখাবে, তারা বলতে পারবে যে স্যার এটা ক বা ম্যাম এটা ক। তো এটা হচ্ছে লার্নিং আউটকাম। টিএলএম কি করে, এই লার্নিং আউটকামকে অ্যাচিভ করতে সাহায্য করে। ঠিক আছে, সাম অফ দ্য রিজন টু ইউজ টিএলএম ইন দ্য ক্লাসরুম, কি না, প্রথমত দেখো এখানে বলাই রয়েছে মোটিভেট লার্নার্স, ক্যাপচারিং অ্যাটেনশন, অর্থাৎ আমরা আহ, যখন যদি সাধারণভাবে শ্রেণীকক্ষে প্রবেশ করি কোনো পাঠদান করার জন্য, শিক্ষার্থীর মধ্যে দু একজন হয়তো হ্যাঁ তোমার এক্সাইটেড থাকবে তারা জানার জন্য, কিন্তু বেশিরভাগ জন কী হবে, বোরিং ফিল করবে। বেশিরভাগ জন না হলে অল্প কিছু জন কিন্তু তারা বোরিং ফিল করবে। তো তাদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এই টিএলএম একটা মারাত্মক উপায়। ঠিক আছে, যখনই শিক্ষক শিক্ষিকা একটা ভালো ছবি নিয়ে বা কোনো মডেল নিয়ে শ্রেণীকক্ষে ঢুকবেন ক্লাস করানোর জন্য,
তোমরা তো প্রত্যেকেই জানো এগুলো, তোমরা প্র্যাকটিস টিচিং করেছো। তখনই ওই বাচ্চারা কিন্তু তোমার দিকে নজর চলে যাবে, তারা জিজ্ঞেস করবে স্যার এটা কি, ম্যাম এটা কি এনেছেন, তাই না? তো তাদের যে অ্যাটেনশন সেটাকে তুমি কিন্তু ক্যাপচার করতে পারলে। তো ক্যাপচারিং অ্যাটেনশন ইজ দ্য ফার্স্ট স্টেপ টু এনি লার্নিং। প্রত্যেকটা শিখন প্রক্রিয়ার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে শিক্ষার্থীদের অ্যাটেনশনকে ধরা। ঠিক আছে, মানে শিক্ষার্থীদেরকে নিজের প্রতি মনোযোগী করা। আমি বকে যাচ্ছি, তোমরা যদি না শোনো আমার কথা, তাহলে শিখতে পারবে না, আমি চেষ্টা করলেও শেখাতে পারবো না, তাই না? তো এটাই হচ্ছে টিচারের কর্তব্য, যে তারা যেন অ্যাটেন্টিভ থাকে ক্লাসের প্রতি। টিএলএম হেল্প ইন ক্যাপচারিং দ্য অ্যাটেনশন অফ লার্নার্স ইন দ্য ক্লাসরুম। এই যে টিএলএম সেটা হেল্প করে ক্লাসরুমের শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের অ্যাটেনশনকে ধরতে। ঠিক আছে, দেখো শিক্ষা সহায়ক উপকরণগুলি শিশুদের শিক্ষা অর্জনে অনেক বেশি প্রেরণা যোগায় এবং উৎসুক করে তোলে। শিক্ষক বা শিক্ষিকা কোনো একটি শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করবেন, তখনই সমস্ত শিক্ষার্থীরা সেটির দিকে নজর দেবেন এবং সেই পাঠের প্রতি অনেক বেশি তারা আগ্রহী হবে। দ্বিতীয়ত কি, হেল্প ইন লঙ্গার রিটেনশন অফ ইনফরমেশন। রিটেনশন মানে কি, মনে রাখা, ইনফরমেশন মানে তথ্য। কোনো জিনিস যেটাকে আমরা পড়ছি বা পড়াচ্ছি, সেই জিনিসটাকে দীর্ঘদিন মনে রাখার জন্য টিএলএম কিন্তু খুব কার্যকর একটা উপায়। ঠিক আছে, দেখবে যে তুমি কোনো একটা সিনেমা দেখলে, ঠিক আছে, কোনো একটা সিনেমা দেখলে সেই সিনেমার যে ঘটনা, সেই ঘটনাটা তুমি দীর্ঘদিন মনে রাখতে পারলে। কিন্তু সেটাকেই যদি তুমি শুধুমাত্র পড়ো গল্পের আকারে বইয়ে, সেটা কিন্তু খুব বেশি কিছু মনে থাকবে না। যেমন দেখবে যে সমস্ত গল্পগুলো আছে ক্লাস 8-9-এ, অদল বদল বলে একটা গল্প আছে, তাই না? ঠিক ঠিক প্রচুর গল্প রয়েছে। সেই সমস্ত গল্পগুলো ইউটিউবে বিভিন্ন অ্যানিমেশন চ্যানেল থাকে, সেখানে দেখবে সিনেমার আকারে, কার্টুনের আকারে আপলোড করা আছে সেই সমস্ত গল্পগুলো। তো যখন তুমি গল্পটা যদি শুধু পড়ো, সেই গল্পটা পড়ে যতটা না মনে থাকবে, যদি তুমি কার্টুনের মতো, সিনেমার মতো সেটাকে দেখো, ভিজুয়ালাইজ করো, তোমার বেশি মনে থাকবে সেটা। তো সেখানেই টিএলএম সাহায্য করছে। আমি যদি শুধু বলে দিই যে এই আকারটা হচ্ছে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল, তো এরকমভাবে যদি শুধু আমি নামগুলো বলি, সেটাই যতটা না মনে থাকবে। কিন্তু আমি যদি চার্ট আনি, মডেল আনি, ছবি এঁকে এঁকে বোঝাই, তাহলে সেটাতে স্টুডেন্টদের বেশি মনে থাকবে। তো এটাই সাহায্য করে টিএলএম, কি না, লং টাইম পর্যন্ত কোনো কিছুকে মনে রাখতে সাহায্য করে। দেখো, দ্য মোর দ্য নাম্বার অফ সেন্সরি চ্যানেলস ইনভলভ ইন ইন্টারেক্টিং উইথ টিএলএম, দ্য লঙ্গার উইল বি দ্য রিটেনশন। এখানে আমাদের একটা শিক্ষণের তত্ত্ব রয়েছে। সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ডেলের কোন অফ এক্সপিরিয়েন্স বলে, সেখানে এগার ডেল কি বলেছেন, এগার ডেল বলেছেন যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে আমাদের যতগুলো ইন্দ্রিয়, আমাদের পঞ্চ ইন্দ্রিয়, আমরা তো সবাই জানি, চোখ কান নাক নাক জিভ আর চামড়া বা ত্বক। তো পঞ্চ ইন্দ্রিয়ের যত বেশি ইন্দ্রিয় কোনো একটা কাজে ইনভলভ থাকবে, সেই কাজটা তত সহজে আমরা মনে রাখতে পারবো। যেমনটা বলছিলাম যে তুমি যখন কেবলমাত্র একটা একটা সিনেমা কোনো, যেমন এখন একটা খুব হিট মুভি মার্কো, যারা দেখোনি দেখতে পারো। এই যে মার্কো, মার্কো মুভির যে ঘটনা, সেই ঘটনাটি তুমি ধরো পড়লে, শুধুমাত্র পড়লে, এর ফলে মনে থাকতেও পারে, মনে না থাকতেও পারে, খুব বেশি হয়তো মনে থাকবে না। কিন্তু যখন তুমি এই মার্কো মুভিটিকে সিনেমাতে দেখলে, সিনেমার হলে গিয়ে দেখলে, তুমি সেখানে কি কি পাচ্ছ দেখো, তোমার চোখ সেখানে ইনভলভ হচ্ছে, ছবি দেখতে পাচ্ছ, তোমার কান সেখানে ইনভলভ হচ্ছে, উভয়। কিন্তু যখন পড়ছো কেবলমাত্র চোখ সেখানে ইনভলভ হচ্ছে। এখানে যেহেতু চোখ কান উভয় ইনভলভ রয়েছে, অর্থাৎ বেশি ইন্দ্রিয় এখানে ইনভলভ থাকায় আমরা কোনো জিনিস দেখার ফলে বেশি সেই জিনিসটা মনে রাখতে পারি। ঠিক সেই কারণে আমাদের যে সমস্ত দৃশ্য শ্রাব্য টিএলএমগুলো রয়েছে, সেই সমস্ত টিএলএমগুলো বেশি কার্যকর হয় মনে রাখার ক্ষেত্রে। ঠিক আছে, খবরের কাগজ থেকে তুমি যদি খবর পড়ো, সেটাতে যতটা না মনে থাকবে, তেমনি টিভিতে যদি খবরটিকে শোনো, তাতে বেশি খবর মনে থাকবে। সেটাই বলা হচ্ছে যে টিএলএম এর ফলে কি হচ্ছে, যে তারা ছবি দেখতে পাচ্ছে, তারা সাউন্ড শুনতে পারবে। যদি আমি প্রজেক্টরের মাধ্যমে দেখাই যে এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা সার্কেল, এটা রেক্ট্যাঙ্গেল, এটা স্কোয়ার, এই সমস্ত জিনিসগুলো প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছি, তারা ছবি দেখতে পাচ্ছে, সাউন্ড শুনতে পাচ্ছে, বানান দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো বিভিন্নভাবে তারা উপস্থাপন করার ফলে তাদের এগুলো চিরস্থায়ীভাবে মনে মনে থাকছে। ঠিক আছে, দেখো, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস হুইচ আর used to make classroom teaching and learning interesting and used as supplement to the teaching learning process। কি বলা হয়েছে, দেখো, শিখন প্রক্রিয়াতে কোনো কিছু শেখার ক্ষেত্রে আমাদের যত বেশি ইন্দ্রিয় সেই শিখনে অংশগ্রহণ করবে, সেই শিখন তত বেশি স্থায়ী হয়। ঠিক এই কারণের জন্যই আমরা যদি শুধুমাত্র কোনো কিছু পড়ে শিখি, সেটার থেকে সেই কাজটা নিজের হাতে করে শিখলে সেটা অনেক বেশি দিন পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের মাধ্যমে
শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের হাতে কলমে কাজে উৎসাহিত করা হয় এবং তারা এই সমস্ত কাজের মাধ্যমে যা শেখে তা অনেক দিন পর্যন্ত তাদের স্মৃতিতে থাকে। অর্থাৎ সহজ ভাষায় এক লাইনে যদি তুমি বলতে চাও, টিএলএম এর অন্যতম বৈশিষ্ট্য হলো কি না, টিএলএম এর সাহায্যে আমরা যে জিনিসটা শিখছি সেটা আমরা লং টার্ম পর্যন্ত মেমোরাইজ করে রাখতে পারছি, মনে রাখতে পারছি। আচ্ছা, তৃতীয় বৈশিষ্ট্য কি এটার? ফ্যাসিলিটেট হলিস্টিক লার্নিং। হলিস্টিক লার্নিং হচ্ছে এটা আমাদের কি আনন্দের মাধ্যমে আমরা যখন কোনো কিছুকে শিখছি। দেখো তুমি যখন শুধুমাত্র বোর্ডে লিখে লিখে তুমি বানান বানান ধরো শেখাচ্ছ, যে কোনো কিছুর বানান, এলিফ্যান্ট বানান কি, টাইগার বানান কি, তুমি খুব বকছো স্টুডেন্টদের এবং তাদের বাড়ি থেকে মুখস্থ করে আসতে বলেছো এবং তুমি পড়া ধরছো, সেটাতে তারা যতটা না আনন্দ পাবে, তুমি কি করলে একটা কার্ডবোর্ডের মধ্যে বানানগুলো স্পেলিং আকারে কার্ড হিসাবে রয়েছে, যেমন এরকম একটা কার্ড রয়েছে ই, এরকম একটা কার্ড রয়েছে পি, এরকম একটা কার্ড রয়েছে এইচ, এরকমভাবে প্রতিটা এলিফ্যান্ট বানানের কার্ডগুলো রয়েছে। এই কার্ডের ওপরে একটা করে বানানের যে অ্যালফাবেট সেগুলো লেখা রয়েছে। স্টুডেন্টদের বললে কি যে হাতির একটা ছবি আছে, এবার তারা উঠে এলো, হাতির ছবির নিচে পরপর প্রথমে ই, তারপরে এল, তারপরে আবার ই, এরকমভাবে কার্ডগুলো পরপর পরপর তারা সাজিয়ে এলিফ্যান্ট বানানটিকে সম্পন্ন করলো। এতে কিন্তু তারা বেশি মজা পেলো এবং তারা বানানটিও তারা আনন্দের সঙ্গে শিখতে পারলো। তো এটা এক ধরনের কি হলো, টিএলএম হলো, টিএলএম ইউজ করলাম আমরা এখানে। তো টিএলএম এভাবেই হলিস্টিক লার্নিংয়ে কিন্তু সাহায্য করছে। দেখো, লার্নিং অবজেক্টস টু বি অ্যাচিভ থ্রু ক্লাসরুম টিচিং ইজ ইন অল ডোমেন্স কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। এটা সর্বাঙ্গীনভাবে শিখনেও সাহায্য করে। আমরা আমাদের শিখনের তিনটে ডোমেন থাকে, একটা হচ্ছে কগনিটিভ ক্ষেত্র, এফেক্টিভ, আর একটা সাইকোমোটো। কগনিটিভ মানে কি, যেগুলো আমাদের জ্ঞান বা প্রজ্ঞার সাথে জড়িত। সাইকোমোটো হচ্ছে শারীরিক সঞ্চালনের সাথে যেগুলো জড়িত। আর অ্যাফেক্টিভ হচ্ছে মনের আবেগের সাথে যেগুলো জড়িত। ঠিক আছে, হাসি কান্না এগুলো অ্যাফেক্টিভ ডোমেনের অন্তর্গত। সাইকোমোটো হচ্ছে শরীর সঞ্চালন, যেটা আগের দিন পড়লাম আমরা, কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, বুদ্ধিতে পড়েছি আমরা। আর কগনিটিভ হচ্ছে কি আমাদের প্রজ্ঞা। আচ্ছা, এলটিএম ব্যবহারের মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে শিক্ষার্থীরা সেই শিক্ষা গ্রহণে অনেক বেশি আনন্দ পায় এবং এর ফলে শিক্ষা গ্রহণে হলিস্টিক ম্যানার আসে। অর্থাৎ শিক্ষার্থীরা এতে বিষণ্ণতা বোধ করে না, বরং তারা আরও বেশি সময় শিখতে আগ্রহী হয়ে থাকে। এরপরে আসি টাইপস অফ টিএলএম। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকেও কিছু না কিছু প্রশ্ন প্রতি বছর দেয়। দেখো কি কি রয়েছে, আমরা মূলত তিনটে টাইপই জানি, তাই না, যে কি দৃশ্য শ্রাব্য, শ্রাব্য আর দৃশ্য, অডিও ভিজুয়াল, অডিও আর ভিজুয়াল, এই তিনটে, তাই তো। এর বাইরেও কিন্তু বেশ কয়েকটা টাইপ রয়েছে যেগুলো আজকে আমরা জানবো। দেখো, অডিও ভিজুয়াল এবং অডিও ভিজুয়াল এই তিনটে ভাগে আমরা টিএলএমকে মূলত ভাগ করি। অডিও টিএলএম কোনগুলো? যেগুলো থেকে শুধুমাত্র সাউন্ড আমরা শুনে থাকি, কোনো রকম ছবি দেখতে পাই না। যেমন কি, যেমন হচ্ছে রেডিও, টেপ রেকর্ডার ইত্যাদি। রেডিও, টেপ রেকর্ডার ইত্যাদি। ভিজুয়াল কি? যেগুলোতে কেবলমাত্র ছবি দেখতে পায়, কোনো রকম সাউন্ড পায় না, যেমন চার্ট, কোনো পিকচার বা ছবি, এই সমস্ত কিছু। আর অডিও ভিজুয়াল কি? যেটাতে আমরা সেই বস্তুর ছবিও দেখতে পাচ্ছি, আবার সেটা থেকে সাউন্ডও শুনতে পাচ্ছি। যেমন আমাদের ক্লাস বর্তমানে, সেখানে আমি যদি পড়াই যে অরেঞ্জ কোনটা, ম্যাঙ্গো কোনটা, তোমরা ছবিটাও দেখতে পাবে মোবাইলের স্ক্রিনে, আবার আমার কথাটাও শুনতে পাচ্ছ স্পিকারের মাধ্যমে, তাই না? তো এগুলো হচ্ছে অডিও ভিজুয়াল। দেখো, বেসড অন দ্য সেন্স স্টিমুলেটেড দিস ম্যাটেরিয়ালস ক্যান হেল্প স্টুডেন্ট লার্ন থ্রু লিসনিং, ভিউইং অর বোথ। মনে রাখবে এই যে তিন প্রকারের টাইপস রয়েছে টিএলএম এর মধ্যে সবথেকে বেস্ট টাইপ হচ্ছে অডিও ভিজুয়াল টিএলএম। ঠিক আছে, দেখো বিভিন্ন অডিও ভিজুয়াল টিএলএম যেমন ম্যাটেরিয়ালস লাইক টেলিভিশন, ফিল্মস অ্যান্ড কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন দ্যাট হেল্প স্টুডেন্টস লার্ন থ্রু বোথ লিসনিং অ্যান্ড ভিউইং। ঠিক আছে, দেখো কি বলা হয়েছে, দৃশ্যশ্রাব্য উপকরণ যেগুলো, অডিও ভিজুয়াল যেগুলো, এই ধরনের শিক্ষা সহায়ক উপকরণগুলো থেকে শিক্ষার্থীরা যেমন দেখে শেখে তেমনি শুনেও শিখতে পারে, যেমন কম্পিউটার, টিভি ইত্যাদি। অডিও কি? অডিও রয়েছে শুধুমাত্র অডিও, সেই সমস্ত ম্যাটেরিয়ালস লাইক দেখো ক্যাসেট, বিভিন্ন আগেকার দিনে ছিল দেখতে যে ডিভিডি প্লেয়ারের মধ্যে একটা এরকম গোল ক্যাসেট হতো, তারও আগে এরকম চৌকো ক্যাসেট হতো, তার মধ্যে একটা সুতোর মতো থাকতো, সেগুলো আমরা ছোটোবেলায় বের করে খেলা করতাম। হ্যাঁ, তো সেই সব ক্যাসেটগুলো, এছাড়া রেডিও, ব্রডকাস্ট এবং সিডি প্লেয়ার, এই সমস্ত কিছু যেগুলো হচ্ছে শুধুমাত্র আমরা শুনতে পাবো, হ্যাঁ দেখতে পাবো না। টেপ রেকর্ডারের মধ্যে যে সমস্ত ক্যাসেটগুলো ভরা হতো আগে। ঠিক আছে, এখানে শিক্ষার্থীরা যেটা লার্ন করে সেটা হচ্ছে কেবলমাত্র লিসেনিং এর মধ্যে দিয়ে, লিসেনিং। ঠিক আছে, দেখো এই ধরনের শিক্ষা সহায়ক উপকরণগুলো থেকে কেবলমাত্র শব্দ নিঃসৃত হয় এবং এই শব্দ শুনেই শিক্ষার্থীরা শিখে থাকেন, যেমন টেপ রেকর্ডার, রেডিও ইত্যাদি। আর ভিজুয়াল হচ্ছে কি? ভিজুয়াল হচ্ছে দেখো ম্যাটেরিয়ালস লাইক চার্ট, ডায়াগ্রাম, মডেলস, পিকচার, গ্রাফ, ফিল্ম, স্ট্রিপস, এই সমস্ত কিছু। অর্থাৎ এখানে শিক্ষার্থীরা কোনো রকম সাউন্ড শুনতে পায় না, কেবলমাত্র দেখে শেখে।
ঠিক আছে, দেখো শিক্ষার্থীরা এখান থেকে শুধুমাত্র দেখে শেখে, যেমন কোনো চার্টের চার্টের মধ্যে ছবি দেখে শেখা, বা ব্ল্যাকবোর্ডের মধ্যে টেক্সট বুকের মধ্যে কোনো একটা ছবি দেখে কোনো কিছুকে শেখা, এটা হচ্ছে শুধুমাত্র ভিজুয়াল। তো এই তিনটে হচ্ছে টিএলএম এর প্রধান ভাগ, অডিও ভিজুয়াল, অডিও আর ভিজুয়াল। সব থেকে বেস্ট হলো এদের মধ্যে অডিও ভিজুয়াল। এবার আসি প্রজেক্টেড আর নন প্রজেক্টেডে। দেখো প্রজেক্টেড হচ্ছে কি, তোমরা নিশ্চয়ই কখনো না কখনো প্রজেক্টর দেখেছো। প্রজেক্টর কি, যেটাকে প্রক্ষেপণ যন্ত্র বলা হয়, সেখানে আলোক রশ্মিকে প্রক্ষিপ্ত করা হয় কোনো সাদা পর্দায় বা সাদা দেওয়ালের মধ্যে। তো সেই দেওয়াল বা পর্দার মধ্যে আমরা তখন চলচ্চিত্র, সিনেমা যাই দেখি সেটাকে দেখতে পাই, তাই না? তো এই সমস্ত জিনিসগুলোকে প্রজেক্টেড টিএলএম বলা হয়। যেমন তোমাদের মোবাইলের স্ক্রিন, এটা হচ্ছে এক প্রকারের প্রজেক্টেড টিএলএম। হ্যাঁ, কম্পিউটারের স্ক্রিন, টিভির স্ক্রিন, এগুলো সব প্রজেক্টেড টিএলএম, যেগুলোর ওপর কোনো কিছু মানে প্রক্ষিপ্ত অবস্থায় রয়েছে, কোনো আলোক রশ্মি সেই ডিসপ্লের মধ্যে রয়েছে এবং সেটা দেখে আমরা শিখছি সেখানে। দেখো কোনো স্ক্রিনের মধ্যে বা প্রজেক্টরের সাহায্যে দেয়ালের মধ্যে চলচ্চিত্রের মতো যখন শিক্ষণীয় বিষয়কে প্রক্ষেপণ করা হয়, সেই ধরনের টিএলএমগুলোকে প্রজেক্টেড টিএলএম বলা হয়। যেমন প্রজেক্টর, কম্পিউটার, শিক্ষামূলক কোনো সিনেমা ইত্যাদি। ধরো স্কুলে প্রজেক্টর নিয়ে এসে শিক্ষামূলক কোনো সিনেমা দেখানো হলো, তো সেটা যেমন দেখো প্রজেক্টেড ম্যাটেরিয়ালস লাইক মুভিজ। দেখো এপিডিয়াস্কোপ, এই যন্ত্রটিকে বলা হচ্ছে এপিডিয়াস্কোপ। এখানে কি হচ্ছে, এই যেমনভাবে এই যন্ত্রটা রয়েছে, এই যে দেখো পিছন দিকে এই যে সাদা রঙের একটা পর্দা রয়েছে, তো এই সাদা পর্দায় আলো ফেলে এখানে যা সিনেমা চলছে সেই সিনেমাটা এই পর্দায় দেখা যাবে, যেমনভাবে তোমাদের সিনেমা হলে ওই সিনেমা দেখানো হয়, ঠিক সেই একই জিনিস। ম্যাজিক ল্যান্টেন, এগুলো হচ্ছে এই যে আধুনিক প্রজেক্টর আবিষ্কারের অনেক আগে এই সব আবিষ্কারগুলো ছিল। এগুলো হচ্ছে প্রত্যেকটা লেন্সগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এখানে এখানে যা আলো ফেলা হবে সেই আলো এরকমভাবে ছড়িয়ে পড়বে দেয়ালগুলোর ওপরে, ঠিক আছে। আর এটা হচ্ছে মাইক্রো প্রজেক্টরস। এই আধুনিক যন্ত্রটা সম্পর্কে আমরা সবাই জানি বা হয়তো দেখেছি, তাই না? এই রিমোটের মাধ্যমে কোনো জিনিসকে আমরা এই যন্ত্রের সাহায্যে প্রক্ষিপ্ত করতে পারি দেয়ালের মধ্যে, ঠিক আছে। তো এই সমস্ত টিএলএমগুলোকে আমরা প্রজেক্টেড টিএলএম বলে থাকি। আর প্রিন্টেড টিএলএম কোনগুলো, প্রিন্টেড বা ডিজিটাল টিএলএম? দেখো প্রিন্টেড ম্যাটেরিয়ালস লাইক টেক্সট বুক, যেখানে কোনো লেখা প্রিন্ট করা রয়েছে, যেমন এই যে আমাদের পিডিএফ রয়েছে, টেক্সট বুক রয়েছে, হ্যাঁ সেই সমস্ত কিছু। ওয়ার্ক বুক কোনো রকমের রয়েছে। ডিজিটাল ম্যাটেরিয়াল যেগুলো পিডিএফ, এটা হচ্ছে এক প্রকার ডিজিটাল ম্যাটেরিয়াল। যদি তুমি প্রিন্ট না করো, যদি প্রিন্ট করো তখন সেটা হার্ড কপি হয়ে যাচ্ছে সেটার। দেখো দেখো লাইক ইন্টারেক্টিভ অ্যাপস কোনো রকম, যেমন ধরো হোয়াটসঅ্যাপ বলতে পারো, যে সমস্ত অ্যাপসগুলোর মাধ্যমে আমরা একে অপরের সাথে কথাবার্তা বলি, ইন্টারেক্ট করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এই সমস্ত কিছু, সেই অ্যাপসগুলো এক প্রকারের কিন্তু প্রিন্টেড বা ডিজিটাল আমাদের টিএলএম হিসাবে কাজ করে। সেখানে যদি আমি লিখে তোমাকে কোনো কিছু বুঝিয়ে দিই, সেটা তখন প্রিন্টেড টিএলএম। নিউজ পেপার কিন্তু এটা থেকে এক বছর সিটিতে প্রশ্ন এসেছিল যে নিচের কোনটি প্রিন্টেড টিএলএম এর উদাহরণ। মনে রাখবে নিউজ পেপার এক প্রকার প্রিন্টেড টিএলএম। ই বুকস হচ্ছে সেই সমস্ত বই যেগুলোর পিডিএফ আমরা পড়ে থাকি, সেগুলোকে ই বুকস বলা হয়। ই বুকসও প্রিন্টেড টিএলএম, আবার তোমার টেক্সট বুকও প্রিন্টেড টিএলএম, ঠিক আছে। ধরো তুমি দেবাশিস পালের সিডিপি বইয়ের পিডিএফ পড়ছো, সেটাকে ই বুকস বলছি আমরা। আর সেটাকে যখন তুমি হার্ড কপি হাতে নিয়ে বইটা পড়ছো, সেটাকে টেক্সট বুক বলছি, ঠিক আছে। এগুলো হচ্ছে প্রিন্টেড বা ডিজিটাল বলা হয় এগুলোকে। আর আরেকটা রয়েছে দেখো ট্যানজিবল কি, এটা একটু নতুন ধরনের জিনিস। এটা কি না, সেই সমস্ত জিনিস যেগুলো মডেল, বিশেষ করে মডেল, এগুলো ট্যানজিবল হয় সবসময় 3D, তিনটে ডাইমেনশন থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা থাকে। দেখো ট্যানজিবল ম্যাটেরিয়ালস সাইন্টিফিক বিভিন্ন মডেলস দ্যাট হেল্প স্টুডেন্ট লার্ন থ্রু দেখো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, বিভিন্ন রকমের হাতে স্পর্শ করে, ধরে, ছুঁয়ে, চোখে দেখে যে সমস্ত জিনিসগুলো শেখে। যেমন দেখতে পাচ্ছ একটা ওয়াটার সাইকেলের একটা 3D মডেল এখানে রয়েছে। এখানে পিচবোর্ডগুলো কেটে পাহাড় তৈরি করা হয়েছে, মেঘ, বৃষ্টি, সূর্য, গাছপালা, এই সমস্ত কিছু তৈরি করা হয়েছে, তাই না? তো এরকম মডেল যেগুলো আমরা তৈরি করি, বিভিন্ন সায়েন্সের ক্ষেত্রে এগুলো বেশি তৈরি করা হয়, সেই ধরনের টিএলএমগুলোকে কি বলা হচ্ছে, ট্যানজিবল বলা হচ্ছে। ওকে, আচ্ছা দেখো নোট, ভিজুয়াল আর পিকচোরিয়াল এবং নন প্রজেক্টেড, এই ডিফারেন্সটা একটু আমাদের বুঝতে হবে। ভিজুয়াল টিএলএমকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলা হয় পিকচোরিয়াল টিএলএম, একটা হচ্ছে নন প্রজেক্টেড টিএলএম। এই এই জিনিসটা কি, দেখো নন প্রজেক্টেড হচ্ছে সেটার আবার দুটো ভাগ, একটা হচ্ছে 2D, একটা হচ্ছে 3D। যেটা পিকচোরিয়াল সেটা কি নন প্রজেক্টেড বলা হচ্ছে এখানে। নন প্রজেক্টেড হচ্ছে 2D, যেটা দুটো ডাইমেনশন রয়েছে। দেখো হিয়ার দ্য টিএলএম ইজ ইন দ্য ফর্ম অফ অ্যান ইমেজ অর পিকচার, যেখানে টিএলএম এর মধ্যে যে জিনিসটা শিক্ষণীয় সেটা ছবির আকারে থাকে, ঠিক আছে। এক্সপ্লেনিং দ্য কনসেপ্ট, যেমন ধরো আমি যদি এখানে একটা আপেলের ছবি দিই,
একটা আপেলের ছবি যদি আমি এই পিডিএফটার মধ্যে দিই, তোমাকে চোখ বন্ধ করে যদি স্পর্শ করতে বলি, তুমি হাত দিয়ে স্পর্শ করে আপেলটাকে বুঝতে পারবে? বুঝতে পারবে না, কারণ সেটা সমতলে যেন হাত দেওয়ার মতোই লাগবে, কারণ সেটা পিডিএফ এ ছাপা রয়েছে, কাগজের মধ্যে ছাপা রয়েছে। কিন্তু যদি একটা মাটির তৈরি আপেল তোমাকে দেওয়া হয়, সেটা তুমি হাত দিয়ে স্পর্শ করে তার শেপটাকে বুঝতে পারবে, তাই না? সেই জিনিসটা হচ্ছে 3D। আর যখন এই কোনো একটা কাগজে আপেল আঁকা রয়েছে, সেটা হচ্ছে 2D। বোঝা গেল? দেখো, বিভিন্ন রকমের ইমেজ বা ছবি, পিকচার এক্সপ্লেনিং দ্য কনসেপ্ট, যেগুলো আমাদের টিএলএম এর কনসেপ্টটাকে এক্সপ্লেন করে, ব্ল্যাকবোর্ড রাইটিং, ড্রয়িং, চার্ট, পোস্টার, ম্যাপ, ডায়াগ্রাম, গ্রাফ, ফটোগ্রাফ, কার্টুন, এই সমস্ত কিছুকে আমরা নন প্রজেক্টেড টু ডাইমেনশনাল বলে থাকি, নন প্রজেক্টেড টু ডাইমেনশনাল টিএলএম বলে থাকি। ঠিক আছে? নন প্রজেক্টেড 2D মডেল হলো সেগুলো যেগুলো কেবলমাত্র একটি স্থির ছবি থাকে, যা ব্ল্যাকবোর্ড বা আর্ট পেপার বা অন্য কোনো সারফেসের ওপর অঙ্কিত। ঠিক আছে? আর নন প্রজেক্টেড 3 ডাইমেনশনাল কি? নন প্রজেক্টেড মানে কি? ওই যে আলোর মাধ্যমে প্রক্ষিপ্ত করা হয় না এগুলোকে প্রজেক্টরের সাহায্যে, সেইগুলোকে নন প্রজেক্টেড বলা হচ্ছে। এটা 3 ডাইমেনশনাল। 3 ডাইমেনশনাল কি? দেখো, দিস ক্যাটাগরি ইনক্লুডস 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন অফ দ্য রিয়েল অবজেক্টস ফেনোমেনন। অর্থাৎ এখানে আসল যে 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 মানে অবজেক্টটা, যে জিনিসটা যেমন দেখতে, সেই আকৃতির 3D আকৃতি দেওয়া হয়। যেমন এখানে দেখতে পাচ্ছ যে একটা গোলক যেমন দেখতে, ঠিক আছে? এই যে গোলক, সেটা এই যে বলের মতো একটা বল, এটাকে তুমি হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারবে এর দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, তাই না, উচ্চতা রয়েছে। তো সেই সমস্ত এই গোলকের তো আমাদের এই থ্রি ডি নয়, এটা এটা 2D। যেহেতু আমরা ধরো কি বলবো যে এই যে স্কোয়ারটাকে যদি নিই, এর একটা দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে, উচ্চতা রয়েছে, দেখো এটা 3D এর মধ্যে পড়ছে, তাই না? তো যে সমস্ত মডেলগুলো রয়েছে, সমস্ত প্রকারের মডেল কিন্তু এই 3D নন প্রজেক্টেড টিএলএম এর মধ্যে পড়ে। আর এই আকারটায় যখন আমি এখানে এঁকে দিচ্ছি, দেখো এই ট্রায়াঙ্গেলটা যখন খাতায় আঁকছি, এটা হচ্ছে 2D। কিন্তু এটাই যখন আমরা দেখো এরকমভাবে ত্রিভুজ আকারে যদি এখানে তৈরি করি কার্ডবোর্ড দিয়ে, সেটা হয়ে যাচ্ছে 3D। ঠিক এরকম সার্কেল, এটা যখন খাতায় আঁকছি, এটাকে আমরা বৃত্ত বলতে পারবো, গোলক বলতে পারবো না, যেহেতু এটা 2D। আর সেটাকেই যখন আমরা এরকমভাবে তৈরি করছি কোনো বলের মতো করে, সেটা আমরা 3D তখন বলছি সেটাকে। ঠিক আছে? এরকমভাবে শঙ্কু, অর্থাৎ এই 2D আর 3D টিএলএম এর মধ্যে আশা করি পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। মনে রাখবে, যে কোনো প্রকারের মডেল সেটা সবসময় 3D টিএলএম এর মধ্যে পড়ে। গ্লোব, তোমার রিলিফ ম্যাপ, স্পেসিমেন, পাপেট, পাপেট মানে বিভিন্ন ধরনের ছোটো ছোটো পুতুল, ঠিক আছে, হলোগ্রাম, এই সমস্ত কিছু আমাদের নন প্রজেক্টেড 3D টিএলএম এর মধ্যে অন্তর্গত। আচ্ছা, এবার দেখো এই যে এখানে লেখায় রয়েছে নন প্রজেক্টেড 2 ডাইমেনশনাল 2D হচ্ছে এই উপরের ছবিগুলো, আর নন প্রজেক্টেড 3 ডাইমেনশনাল 3D হচ্ছে এই উপরের এই ছবিগুলো। এবার আসি রিয়েলিয়া সম্পর্কে একটু আমাদের জানতে হবে। রিয়েলিয়া কি? রিয়েলিয়া মানে হচ্ছে, এর নামের মধ্যেই লুকিয়ে রয়েছে, দেখো, রিয়েল অবজেক্ট। রিয়েল অবজেক্টকে রিয়েলিয়া বলা হয়। দেখো, রিয়েলিয়া বলতে বোঝায় বাস্তব টিএলএমকে। যে সমস্ত উপাদানগুলো আমাদের বাস্তব জীবনের সাথে সম্পর্কযুক্ত, সেই সমস্ত উপাদানকে যখন আমরা শিক্ষণ প্রক্রিয়াতে শিক্ষা উপকরণ হিসাবে ব্যবহার করে থাকি, তখন তাকে বলা হয় রিয়েলিয়া। মনে রাখবে, এই রিয়েলিয়া ব্যবহার করা শ্রেণীকক্ষে সব থেকে বেশি পজিটিভ এবং যুক্তিযুক্ত। ঠিক আছে? দেখো, যেমন ভেজিটেবলসের এই অধ্যায় পড়াতে গিয়ে আমরা রিয়েলিয়া হিসাবে আসল শাকসবজি ছাত্রছাত্রীদেরকে দেখাতে পারি। ঠিক আছে? যেমন এখানে কি দেখো, বলা হয়েছে রিয়েলিয়া, রিয়েলিয়া রেফার্স টু দ্য অবজেক্ট অ্যাসোসিয়েটেড উইথ এভরিডে লাইফ টু বি ইউজড ইন ক্লাসরুম। ইউজিং রিয়েলিয়া ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস মিন ব্রিঙ্গিং রিয়েল অবজেক্টস। ঠিক আছে? কোনো আসল জিনিসকে নিয়ে আসে। যেমন ধরো ফ্রুট সম্পর্কে তুমি পড়াচ্ছ, ঠিক আছে, ফ্রুট সম্পর্কে যখন তুমি পড়াচ্ছ, তখন তুমি ফ্রুট কেমন, এই যে বানানা, এটা কেমন দেখতে, কেমন হয়, সেটা দেখানোর জন্য তুমি যখন ছবি এঁকে যদি এটাকে দেখাও, তাহলে সেটা ভুল। ঠিক আছে? এটা এটা রিয়েলিয়া নয়। কিন্তু যখন তুমি আসল অরিজিনাল কলা নিয়ে এসে দেখাবে যে এই যে এটা হচ্ছে বানানা, এর রং হচ্ছে এমন, আকৃতি হচ্ছে এমন, সেটাকে তখন আমরা রিয়েলিয়া বলতে পারছি। বোঝা গেল? রিয়েলিয়া মানে কি? রিয়েল অবজেক্ট। যে যতটা সম্ভব রিয়েল অবজেক্টকে বেশি ব্যবহার করার চেষ্টা আমাদেরকে করতে হয় অ্যাজ এ টিচার। ঠিক আছে? রিয়েলিয়া মানে রিয়েল অবজেক্টের মধ্যে পড়ছে। এরপরে আসি আমরা একটা এই টিএলএম এর সাথে সম্পর্কযুক্ত একটা প্রজেক্টের সাথে। মনে রাখবে, সেই প্রজেক্টটার নাম হচ্ছে বালা প্রজেক্ট। বালা কথাটি যখনই লিখবে, মাঝখানের এটা কিন্তু স্মল লেটারে দেবে। ঠিক আছে? এরকম ভাবে, বাকিগুলো ক্যাপিটাল। বালা। ঠিক আছে? বালা কি? বালা কথাটির পুরো কথা হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এড। বিল্ডিং অ্যাজ লার্নিং এড, অর্থাৎ আমরা সবাই জানি যে প্রত্যেকটা বিদ্যালয়ের একটা বিল্ডিং থাকে, তাই
হ্যাঁ, সেই বিল্ডিং এর মধ্যে বিভিন্ন ঘর থাকে। তো সেই বিল্ডিংটিকেই টিএলএম এ পরিণত করার কথা বলা হয়েছিল এই বালা প্রজেক্টে। বালা প্রজেক্ট অনুমোদন দিয়েছিল কে? আরটিই অ্যাক্ট 2009, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে এই বালা প্রজেক্টের অনুমোদন দেয়। সেখানে বলা হয় যে স্কুলের যে বড় বড় বিল্ডিংগুলো রয়েছে সেগুলোকেই টিএলএম হিসাবে তৈরি করে নিতে। দেখো আরটিই অ্যাক্ট 2009 অনুসারে, আচ্ছা এই 200টা এটা মিস্টেক ভাবে লেখা হয়েছে। এই বালা প্রজেক্ট শুরু হয়। এই প্রকল্পের অধীনে প্রতিটি বিদ্যালয়ের দেয়ালগুলিকে এক একটি টিএলএম এ রূপান্তর করার কথা বলা হয়েছে। দেয়ালের মধ্যে রং দিয়ে এবিসিডি বা অ আ ক খ লেখা থাকবে। সিঁড়ি এর মধ্যে নামতা লেখা যেতে পারে। বিভিন্ন রকমের ছবি আঁকা যেতে পারে, যেগুলো থেকে শিক্ষার্থীরা কোনো জিনিস শিখতে পারবে। ঠিক আছে, কোনো জিনিস শিখতে পারবে। এর পুরো নাম হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এড। এটা সিটেটে আসা প্রশ্ন। বালা এর পুরো কথা, ঠিক আছে, বালা এর পুরো কথা মনে রাখবে, বিল্ডিং অ্যাজ লার্নিং এড। ঠিক আছে, বিল্ডিং অ্যাজ লার্নিং এড। যেমনটা তোমরা এই যে দেখো এদিকে দেখতে পাচ্ছ যে আমরা এই যে স্কুলের যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংটি কি দেখো অ্যাজ এ টিএলএম ইউজ করা হয়েছে। এখানে বিভিন্ন নামতা লেখা আছে, এখানে বিভিন্ন কিছু লেখা রয়েছে। ছবিটা ফেটে গেছে বলে বুঝতে পারছো না, তাই না? এরকম আমরা স্কুলগুলোতে দেখতে পাই। দেখবে ঘরের দেওয়ালে অ আ ক খ লেখা রয়েছে। এই যে সিঁড়ির মধ্যে দেখো নামতা লেখা রয়েছে, এখানে 14 ঘরের নামতা, এখানে 15 ঘরের নামতা। তো এর একটা সুবিধা রয়েছে কি না, দেখবে আমি বারবার বলি না তোমাদের, যে যে সমস্ত জিনিসগুলো কঠিন মুখস্থ করতে কঠিন হয়, সেই সমস্ত জিনিসগুলো একটা কাগজের মধ্যে এরকমভাবে লেখো যেগুলো মুখস্থ হতে চাইছে না। যে এই তত্ত্বের প্রবক্তা এ, প্রচেষ্ট ও ভুল তত্ত্বের প্রবক্তা থর্নডাইক, তাই না? বাছাই তত্ত্ব থমসন, সক্রিয় অনুবর্তন স্কিনার, প্রাচীন অনুবর্তন প্যাভলভ, একক উপাদান তত্ত্ব স্টান। এরকমভাবে পরপর পরপর লেখো। সেই লেখার যে কাগজটা সেটাকে তুমি তোমার চোখের সামনে, যেখানে পড়ার টেবিল বা যে জায়গায় তুমি বেশিক্ষণ থাকো দিনে, যে ঘরে, সেই ঘরের একটা দেয়ালে আঠা দিয়ে চিপকে রেখে দাও। প্রত্যেক দিন দেখবে চোখে পড়তে পড়তে হঠাৎ করেই যেন মুখস্থ হয়ে যায়, চেষ্টা ছাড়াই আমাদের মুখস্থ হয়ে যায়, সেই ভাষা আত্মীকরণের মতো। তো এখানেও সেটাই, যে বাচ্চারা যখন প্রত্যেক দিন আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠবে নামবে, এই জিনিসগুলো চোখে পড়বে। তো আর বাচ্চাদের মন সবসময় কৌতূহলে পরিপূর্ণ। 14 × 3, 14 × 1 কত, 14 × 2 কত, এরকমভাবে এদের চোখে পড়তে পড়তে অটোমেটিক 14 এবং 15 ঘর, হ্যাঁ হয়তো একটু বেশি টাইম লাগবে, 2 মাস 3 মাস পরে কিন্তু তাদের এই 14 15 ঘরের নামটা মুখস্থ হয়ে যাবে। দেয়ালের মধ্যে এবিসিডি লেখা আছে, এই সবগুলো যাদের প্রত্যেক দিন চোখে পড়বে তারা কিন্তু আস্তে আস্তে সেই জিনিসগুলোকে মুখস্থ করতে সক্ষম হয়ে যাবে। তো এর ফলে শিক্ষণীয় যে শিক্ষণ যে প্রক্রিয়া সেটা আরও সহজ হয়ে যায়। এটা হচ্ছে বালা প্রজেক্ট। বালা প্রজেক্টের নাম বিল্ডিং অ্যাজ লার্নিং এড, এটা মনে রাখবে। এবার বলো, এরপরে প্র্যাকটিস কোশ্চেন রয়েছে তোমাদের। এতদূর পর্যন্ত টিএলএম ছিল আমাদের, টোটালটা বোঝা গেছে কিনা, কারো কোনো প্রশ্ন কোনো অসুবিধা আছে কিনা? যে পি যে এটা ওকে হবে, ক্যাপিটালে ভুল হবে। বোঝা গেল না তোমার কথাটা নাসরিন। স্যার স্যার শুনতে ওখানে পাচ্ছেন? আচ্ছা নাসরিন বলো, দিয়ে সমৃদ্ধি বলো। হ্যাঁ নাসরিন বলো। স্যার বলছি, বালা যে স্পেলিংটা লেখা আছে, বি এর পরে এ যে ক্যাপিটাল স্মল লেটার আছে, ওটা ক্যাপিটাল লিখলে কি ভুল হবে? না ভুল হয় না, আমি এবার বললাম কি, তোমাদের লেখার তো এখানে কোনো ব্যাপার নেই, অপশন থেকে চুজ করতে হয়। এবার এখানে যেহেতু এ দিয়ে অ্যাজ বোঝানো হচ্ছে সেই জন্য এটাকে স্মলে দেয়। এবার যদি ক্যাপিটালে দেয়, এরকম ভাবে যদি অপশনে দিয়ে দেয় বালা, তা সেটা ভুল আমি বলছি না। কিন্তু যদি এটা না দিয়ে তার জায়গায় এরকম দেয়, তাহলে যাতে চিনতে পারো সেই জন্য এটা বলা, মানে প্রপার নিয়ম হচ্ছে এটাকে স্মলে লেখা, যেহেতু এটা অ্যাজকে বোঝাচ্ছে সেই কারণে। ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ স্যার, সমৃদ্ধি একটু বলো। জানা ছিল তাই হ্যাঁ, জিজ্ঞেস। হ্যাঁ বলো হ্যাঁ বলো। স্যার, আমারও এই প্রশ্নটাই ছিল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। বালা প্রজেক্ট প্রথম আমাদের তামিলনাড়ুতে চালু হয়েছিল আরটিই অ্যাক্ট 2009 অনুসারে। ঠিক আছে। আচ্ছা আর বলো, কারো কোনো সমস্যা আছে? প্রশ্নগুলোর উত্তর কিন্তু প্রত্যেককে দিতে হবে। অর্চনা, প্রশান্ত, রোজিনা, ওকে স্যার। পিয়ালি, কোনো সমস্যা? প্রিন্টেড নন প্রিন্টেড ওখানটা যেখানটা বলেন একটু বলবেন? কোনটা বলো? প্রিন্টেড আর নন প্রিন্টেড টিএলএম ওখানটা একটু যেটা বললেন, ওটা বলবেন আর একটু। হ্যাঁ অবশ্যই। প্রিন্টেড নন প্রিন্টেড, এই যে দেখো প্রিন্টেড আর নন প্রিন্টেড হচ্ছে কি, প্রিন্টেড টিএলএম হচ্ছে সেগুলো যেগুলো লেখার আকারে থাকে,
যেমন এই পিডিএফটা, যেমন টেক্সট বুক। প্রিন্ট মানে কি, কোনো কিছু দেখবে বলি না যে প্রিন্ট আউট বের করা, তো সেটাই যে যখন তুমি কোনো একটা বই পড়ছো সেখানে যে জিনিসগুলো এটা লেখা আছে, কম্পিউটার টাইপিং স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, একদমই তাই। সেখানে যে লেখাগুলো লেখা আছে, যা ছবি আছে, সেগুলো তো প্রিন্ট করা হয়েছে, ছাপানো হয়েছে, তো সেইগুলোকে আমরা প্রিন্টেড টিএলএম বলি। যেমন টেক্সট বুক, নিউজ পেপার, কোনো গল্পের বই, এই সমস্ত কিছুগুলোকে ডিজিটাল বুক, পিডিএফ, সেগুলোকে সব প্রিন্টেড বলি। আর যেগুলোর মধ্যে এগুলো থাকে না, যেমন স্যার ধরো, যেগুলো হাতে লেখা ওগুলো নন প্রিন্টেড না? না হাতের লেখাও প্রিন্টেড এর মধ্যে পড়বে, সেটাও প্রিন্টেড। হ্যাঁ, কম্পিউটারের মাধ্যমে নয়, কিন্তু তোমার হাতের মাধ্যমে। কিন্তু রিয়েল ইয়া যেগুলো রয়েছে, যেমন একটা গাজর, একটা কলা, সেগুলো রিয়েল ইয়া, সেগুলো হচ্ছে নন প্রিন্টেড টিএলএম। রিয়েল ইয়াগুলো সবসময় নন প্রিন্টেড, ঠিক আছে? রিয়েল ইয়া বাদে বেশিরভাগ টিএলএমই প্রিন্টেড। ওকে স্যার। পিডিএফটা তো বললেন ডিজিটাল মেটেরিয়াল। হ্যাঁ, তুমি যদি ডিজিটালি পড়ো এটাকে, মানে প্রিন্ট আউট না করে, তাহলে সেটা ডিজিটাল হবে। আর যদি প্রিন্ট আউট করে নাও তখন সেটা হার্ড কপি হবে, ঠিক আছে? ওই জন্য ডিজিটাল, ডিজিটাল যে পিডিএফ সেগুলো প্রিন্টেড টিএলএম। ঠিক আছে, চলো এবার এমসিকিউ গুলো আমরা দেখি আস্তে আস্তে। স্যার চেষ্টা করো। টিএলএম এর বৈশিষ্ট্য সেকেন্ড নম্বরটা একটু বোঝান তো। কি? টিএলএম এর যে বৈশিষ্ট্যটা ওটা সেকেন্ড পয়েন্টটা একটু বোঝান। টিএলএম এর বৈশিষ্ট্যের সেকেন্ড পয়েন্ট দেখছি। এখানে 2 নম্বরটা অ্যাকিউরেট। হ্যাঁ স্যার। হ্যাঁ, অ্যাকিউরেট মানে হচ্ছে সঠিক হওয়া, ঠিক আছে? অর্থাৎ যে টিএলএম সেটা সবসময় তোমাকে সঠিক হতে হবে। এই যে বললাম, তুমি এরকম একটা শেপ এঁকে নিয়ে গেছো, এরকম একটা শেপ এঁকে নিয়ে গেছো টিএলএম এ, এই যে অংশটা রং করলাম এই অংশটার দিকে তাকাও। এবার তুমি স্টুডেন্টদেরকে পড়াচ্ছ যে ত্রিভুজ হচ্ছে এরকম দেখতে, তাহলে সেটা তো ভুল, এটা তো ত্রিভুজ নয়, এটা 3-এর বেশি বাহু রয়েছে, শেপ ত্রিভুজের নয়। তো এরকম ভুল যেন না হয়, ঠিক আছে? টিএলএম সবসময় হবে সঠিক, অ্যাকিউরেট। বোঝা গেছে সৌভিক? হ্যাঁ স্যার। কোনো রকম ভুল যেন না হয়, ভুল হলেও সেটাকে সংশোধন করতে হবে। আচ্ছা বেশ, এবার চলো আমরা প্রশ্নের দিকে যাই। চলো প্রথম প্রশ্ন পড়ো, অ্যান্সারগুলো মুখে বলবে। টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএলএম শুড বি ইউজড বাই টিচার অ্যাজ ইট। পড়ে নিজেরাই বোঝার চেষ্টা করো ইংরেজিটা, ভুল হোক অসুবিধা নেই, চেষ্টা করো। অপশন এ। অপশন এ। অপশন এ। এ স্যার। এ এ। এ স্যার। Teaching learning material should be used by the teacher as it motivates learner to further prepare such material at home, supplements teaching learning process। না, এ কেন হচ্ছে? ঠিক করে বি, পড়ো। অপশন বি স্যার। এখানে বি উত্তর হবে। মানে কি বি বলতে চাওয়া হয়েছে এখানে? সাপ্লিমেন্ট টিচিং। হ্যাঁ, যে টিএলএম কেন শিক্ষকরা ব্যবহার করেন, অপশন এ তে বলা হচ্ছে যে সেই একই রকম টিএলএম যাতে স্টুডেন্টরা বাড়িতে তৈরি করতে মোটিভেট হয়, সেই জন্য। সেটা কি উদ্দেশ্য থাকে? আসল উদ্দেশ্য থাকে না। আমি একটা গ্লোবকে ব্যবহার করলাম একটা টিএলএম হিসাবে, তার উদ্দেশ্য কি এরকম যে শিক্ষার্থীরা বাড়িতে গ্লোব তৈরি করা শিখুক? কখনোই না। সেটা হচ্ছে সাপ্লিমেন্ট হিসাবে, অর্থাৎ আমি যে জিনিসটা পড়াচ্ছি সেই জিনিসটা যাতে, সেই জিনিসটা সাপ্লিমেন্ট হিসাবে সেটা পড়াতে যাতে সাহায্য করে, সেই জন্য। এখানে অপশন বি হবে। এই যে এটা কিন্তু নেগেটিভ, কখনোই বাড়িতে তৈরি সেরকমই করবে, সেই কারণে টিএলএম কে টিচাররা দেখায় না। আচ্ছা 2 নম্বরটা বলো। ইউজিং রিয়েলিয়া ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস মিন্স ব্রিঙ্গিং কি? স্যার একটু বাংলাটা বলে দিন তো। এটার মানে হচ্ছে এই যে রিয়েলিয়া যেটা পড়লাম না, রিয়েলিয়া টিএলএম, সেটা এটা কোনো অপশন একটা বি। ভাষার ক্লাসে ব্যবহার করা রিয়েল হয়। তার অবজেক্ট মানে কি? টিচিং এড। রিয়েল লাইফ দুই সিচুয়েশন নম্বরটা। টু কমিউনিকেট, রিয়েল অবজেক্ট অ্যাজ টিচিং এড। স্যার বি। হ্যাঁ অবশ্যই বি। অপশন বি, রিয়েল অবজেক্ট অ্যাজ টিচিং। এখানে ভাষার ক্লাস বলে কিন্তু এখানে বি আবার স্যার। কেউ কমিউনিকেশনের দিকে চলে যেও না, ঠিক আছে? হ্যাঁ, রিয়েলিয়া মানেই সেটা রিয়েল অবজেক্ট। আচ্ছা 3 নম্বরটা একটু ধরে ধরে পড়ো, ঠিক আছে? প্রত্যেকে চেষ্টা করো ইংরেজিটা বোঝার, কারণ ইংরেজি পেডাগজিটা কিন্তু ইংরেজিতেই আসবে পরীক্ষাতে। হ্যাঁ, আমি এখানে বলে দিচ্ছি, কিন্তু এটা যদি বদ অভ্যাস হয়ে যায় তখন মনে হবে যে স্যার বলে না দিলে পারবো না, তাই ভুল হোক কিন্তু বোঝো, আমি শেষে বলে দিচ্ছি মানেগুলো। A teacher of class 8 na 6 7 a teacher of class 7 asked her learners to bring at least 2 or 3 objects from home, and she asked them রিয়েলিয়া। to exchange the object among themselves. She now asked them
to describe the objects in their hands in at least 10 sentences. What are the objects known as in language teaching learning materials? আচ্ছা বলো। রেলিয়া Realia. রেলিয়া সি একদমই তাই, এখানে রিয়েলিয়া। দিচ্ছি। এখানে প্রশ্নে কি বলা হয়েছে যে তুমি একজন শিক্ষিকা ক্লাস 7-এর, সে বলল কি না তার স্টুডেন্টদেরকে বলল যে কমপক্ষে অন্তত দুটো করে জিনিস বাড়ি থেকে নিয়ে আসা। কেউ ধর একটা হাঁড়ি নিয়ে গেল, কেউ একটা চামচ নিয়ে গেল, কেউ একটা বই নিয়ে গেল, একটা কলম নিয়ে গেল, এরকম অন্তত দুটো করে যে কোনো জিনিস বাড়ি থেকে হাতের কাছে যা পেয়েছে নিয়ে এসছে। এরপর সেই স্টুডেন্টদেরকে বলা হয়েছে একে অপরের সাথে সেই জিনিসগুলো এক্সচেঞ্জ করে নাও। এবার তোমার হাতে একটা চামচ ছিল, তুমি তোমার বন্ধুকে দিয়ে দিলে, তোমার বন্ধুর হাতে একটা খাতা ছিল, সেটা তোমাকে দিল। এবার বলা হয়েছে যার হাতে যে জিনিসটা এসছে সেই সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো এটা অবশ্যই রিয়েলিয়া, কারণ এখানে রিয়েল অবজেক্ট বাড়ির জিনিসপত্র তাদের হাতে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এগুলো সব সিটেটের প্রশ্ন, দেখতে পাচ্ছ সহজ জিনিস ঘুরিয়ে বলেছে। চারেরটা চেষ্টা করো। There are teaching aids which are centered around certain skills such as reading, listening and pronunciation, etc. Such teaching aids are called as কি? কিছু কিছু আমাদের টিচিং এড, Option A. হ্যাঁ টিএলএম রয়েছে যেগুলো which Skill are based centered teaching, around, হ্যাঁ। যেগুলোর মেন Skill ফোকাস based থাকে teaching. চারের এক। হ্যাঁ রিডিং, লিসেনিং এবং উচ্চারণ এগুলোকে শেখানো। এই ধরনের টিচিং এডগুলোকে কি বলা হয়? স্কিল বেসড টিচিং এড, অডিও লিঙ্গুয়াল টিচিং এড, Skill based, জেনারেল নলেজ টিচিং এড। আচ্ছা ভালো করে দেখো এখানে কি কি স্কিল ডেভেলপ হচ্ছে। পড়তে শিখছে, শুনতে শিখছে এবং উচ্চারণ শিখছে। এগুলো কি প্রত্যেকটা একটা করে দক্ষতা, তো তাহলে এগুলো হবে কি স্কিল বেসড টিচিং এড। ঠিক আছে, যদি মাত্র শুধুমাত্র শুনতে বা বলতে শিখতো তখন সেটা অডিও লিঙ্গুয়াল হচ্ছে এখানে। আচ্ছা 5 নম্বরটা বলো। এ গুড ইংলিশ টেক্সট বুক, এটা 2022 সালে আসা প্রশ্ন পেডাগজিতে, সিটেটেও এসছে। ইংরেজি পেডাগজি সব সিটের থেকে রিপিট হয় আমাদের পরীক্ষাতে। বলো এ গুড ইংলিশ টেক্সট বুক শুড প্রাইমারিলি কি হয়? একটা ভালো পাঠ্যপুস্তকের মধ্যে কোনটা থাকে এদের মধ্যে? অপশন পাঁচের ডি। ডি। বলো। Option D, B. provide two comprehensible inputs, D, পাঁচের ডি। একদমই তাই, 5-এর ডি, ভেরি গুড। প্রোভাইড কম্প্রিহেন্সিবল ইনপুট তার মধ্যে দেওয়া থাকে। ঠিক আছে, বাকিগুলো একটাও কিন্তু নয়, ইউনিক স্টোরি হলেই কিন্তু কোনো টেক্সট বুককে আমরা বেস্ট বলবো না। 6 নম্বরটা বলো। অডিও Option ভিজুয়াল D. এড কেন ব্যবহার করা হয় অল ভাষা অফ দ্য শিক্ষায়? অ্যাবভ। Option D. all of the above, ছয়ের ডি। ভেরি গুড, অল অফ দ্য অ্যাবভ। তারপর একটা বলো 7 নম্বর। ভালো পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য নয় কোনটি? Option D. অপশন ডি, একদমই, প্রচুর বানান ভুল আছে। এটা অবশ্যই ভালো পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য নয়, ভালো পাঠ্যপুস্তকে কখনোই প্রচুর বানান ভুল থাকবে না। আচ্ছা 8 নম্বরটা বলো। সব থেকে এফেক্টিভ, Projected. সব থেকে কার্যকর টিএলএম কোনটা? Projected. ডাইরেক্ট C, এক্সপেরিয়েন্স। প্রজেক্টেড নাকি ডাইরেক্ট এক্সপেরিয়েন্স, কোনটাই শিশুদের সব থেকে ভালো হয়? direct, অবশ্যই direct, তারা সত্যিভাবে যখন Option B. Option B. Direct direct experience. experience, ডাইরেক্টলি যখন এটা তারা B, এক্সপেরিয়েন্স করবে কোনো জিনিসকে। ভেরি গুড। 9টা ওটাই বলো। রিয়েলি এটা যেটা। হ্যাঁ ভালো করে পড়ো অপশনগুলো, তাড়াহুড়োতে কিন্তু ভুল হয়ে যাচ্ছে। 9টা বলো। দ্য সিলেকশন অফ টিচিং এড ডিপেন্ডস লার্জলি অন দ্য, মানে কোন ধরনের টিএলএম ব্যবহার করব সেটা কার উপর ডিপেন্ড করছে, কি কোন জিনিসটার উপর এদের মধ্যে? ইন্টারেস্ট অফ স্টুডেন্টস। নয় সি। সি হবে। D, নয় সি। বাকিটা বলো। ভালো করে দেখো, যার যেটা মনে স্যার হচ্ছে ডি হবে। একদম বলে দাও, C। কি আমার মধ্যে বলছে D, দেখার দরকার নেই। Option C. আর D, এজ অফ C, স্টুডেন্ট C। কেবলমাত্র বয়সের Age and উপরে motivation. নির্ভর করে, নাকি ইন্টারেস্ট তাদের ইচ্ছার উপরে, নাকি এজ অ্যান্ড মোটিভেশন তাদের বয়সের উপরে এবং তাদের আগ্রহের উপরে, নাকি এডুকেশনাল লেভেল অ্যান্ড এজ অফ স্টুডেন্টস? এখানে এডুকেশনাল লেভেল D, মানে তাদের শিক্ষাগত যে লেভেল রয়েছে সেই উপরে, নাকি তাদের এজ অফ স্টুডেন্ট? কেটে যাচ্ছে, কে কথা বলছো? তোমার কথাটা কেটে যাচ্ছে। সি স্যার, নয় সি। সি হবে অবশ্যই সি। এখানে দেখো এজ অ্যান্ড মোটিভেশন অফ স্টুডেন্ট হবে। হ্যাঁ, এবার বলি যে ডি কেন হবে না? ডি কেন হবে না? দেখো মোটিভেশন যেটা রয়েছে সেটাতে ইন্টারেস্ট রয়েছে, আর এজ তো এর মধ্যে রয়েছে। ডি কেন হবে না? এডুকেশনাল লেভেল অনুযায়ী টিএলএম তৈরি করা সম্ভব নয়, কারণ একটা ক্লাসরুমে 50 জন ছাত্রছাত্রী থাকলে তাদের এডুকেশনাল লেভেল এক এক রকমের হয়, তাই না?
কিন্তু তাদের বয়সটা একই হয়, মোটিভেশনটা টিচার একই রকম করে নিতে পারে। তো 50 রকম টিএলএম তো তৈরি করা সম্ভব নয়, যদিও কোনো কোনো জায়গায় সিটেটে এই প্রশ্নে ডিতেও কিন্তু সঠিক উত্তর দিয়ে দেয়। তবে চেষ্টা করবে সিটাকে করে আসার, যদি এই প্রশ্ন পাও তোমরা। আচ্ছা 10এরটা করি। 10 নম্বর পড়ো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অডিও ভিজুয়াল এইড ইউজড বাই এ টিচার ইন দ্য ক্লাসরুম ফর দ্য টিচিং লার্নিং প্রসেস? বলো, অডিও ভিজুয়াল টিএলএম নয় কোনটি? ডি। টেলিভিশন, D. 10 D। গ্রাফ 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 গ্রাফ। তাহলে এটা গ্রাফ। কোন ধরনের টিএলএম এই গ্রাফ বলো? ভিজুয়াল Printed. ভিজুয়াল ভেরি গুড, অনলি এটা ভিজুয়াল। ভিজুয়াল। এটা 2D নাকি 3D? 2D 2D 2D। এটা প্রিন্টেড নাকি প্রজেক্টেড? প্রিন্টেড। ভেরি গুড, Printed. এই তো সব Printed. ক্লিয়ার হয়ে গেছে। বেশ, তারপরে 11 নম্বর আসি। বলো, তিনটা 11টা বলো। 11 D। অপশন ডি All বলো। of the একদম All তাই, of the above, 100% option D. ডি হবে সঠিক উত্তর, অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা 12 নম্বর বলো। আচ্ছা আর একটা দেখা, ফিল্মস অপশন বি। চার্ট রয়েছে, ঠিক আছে, চার্ট রয়েছে অপশন ডি তে। চারটি হবে উত্তর। চার্ট হবে উত্তর। ভিজুয়াল এড বলছে স্যার। হ্যাঁ চার্ট তো ভিজুয়ালি, চার্ট তো এ আমরা চোখে হবে দেখি। কি? 12 D। slide. হ্যাঁ এ হবে। মানে কেবল 12 মাত্র হবে চোখে Slide দেখে হবে, slide. শিখি না এমন কোনটা? স্লাইড। ফিল্ম স্লাইড কোনগুলোকে বলে? যেগুলোতে আমি তোমাদের পড়াই সেগুলো চোখে দেখে শিখি না, সেগুলো দেখে অটোমেটিক কি সাউন্ড বের হয়? নাকি সিনেমা হবে? সিনেমাতে কি রয়েছে দেখো, অডিও রয়েছে আবার ভিজুয়ালও রয়েছে, তাই না? সেখানে ছবিও আছে, শুনতেও আমরা পাই, তাই তো? সবাক চলচ্চিত্র যেগুলো, তো এখানে অপশন বি হবে সঠিক উত্তর। এখানে প্রশ্নে কি চেয়েছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং টিচিং এড ইজ নট, এই নটটা খেয়াল করবে, ইজ নট এ ভিজুয়াল এড, কেবলমাত্র ভিজুয়াল এড নয় কোনটি, মানে সেটা অবশ্যই অডিও ভিজুয়াল কিংবা অডিও, ঠিক আছে? আচ্ছা তারপরে বলো 13 নম্বর। কি করে হলো এটা? কোনটা? স্যার ঠিক বুঝলাম না, একবার ওটা তো বলুন। বলছে ভিজুয়াল নয়, তো ওটা ফিল্ম তো অবশ্যই ভিজুয়াল। এটা তো শুধুমাত্র ভিজুয়াল নয়, এটা তো অডিও ভিজুয়াল। 3 প্রকারের টিএলএম হয়, একটা হচ্ছে অডিও, একটা হচ্ছে ভিজুয়াল, আর একটা হচ্ছে অডিও ভিজুয়াল। Audio visual. এবার বুঝলাম। বুঝা গেল? আচ্ছা আচ্ছা। এবার বলেছে যে এই ক্যাটাগরির অন্তর্গত নয় কোনটি, তার মানে হয় সেটা এটা হবে কিংবা এটা হবে। তোমার কনফিউজিংটা আমি বুঝতে পেরেছি, তুমি বলছো এখানেও তো ভিজুয়ালাইজেশন আছে কিন্তু তার সাথে সাথে অডিও রয়েছে, এটা একটা আলাদা, ঠিক আছে? এই তিনজন লোক, ঠিক আছে, এ আলাদা, এ আলাদা, এ আলাদা, এরা তিনজন সম্পূর্ণ আলাদা আর কি। মানে মানে ধরুন কেবলমাত্র টিভিটা visual নয়। ভিজুয়াল নয়, দেখো অডিও ভিজুয়াল। স্লাইড যেটা, সেটা কেবলমাত্র ভিজুয়াল, সেখানে কোনো কিছু লেখা থাকে, যেমন পিডিএফ গুলো স্লাইড আকারে যেগুলো দেওয়া হয়। ব্ল্যাকবোর্ড, সেখানেও কোনো কিছু শুধুমাত্র লেখা থাকে, চার্টের মধ্যেও কোনো কিছু লেখা থাকে। একমাত্র ফিল্ম সিনেমা যেগুলো, সেখানে কোনো কিছু লেখা থাকে না, সেখানে আমরা ছবিও দেখতে পাই, সাউন্ডও শুনতে পাই। আবার বলো যদি কোনো সমস্যা থাকে এই প্রশ্ন নিয়ে। বোঝা গেছে এটা সবার? 12 নম্বরটা। আচ্ছা আচ্ছা। আচ্ছা মানে ফিল্মটা অড এখানে, ওই জন্য ওটা আনসার। হ্যাঁ বুঝতে পেরেছো তো? হুম হুম। ঠিক আছে, এখানে জানতে চেয়েছে তোমার ভিজুয়াল নয় কোনটা, এটার অন্তর্গত নয় কোনটা। তার মানে হয় ইনি নয় ইনি, এই দুটোর মধ্যে যে কোনো একটা। এখানে অডিও টিএলএম এর ফিল্মটা একটা দুটোই উদাহরণ নেই। হ্যাঁ, ফিল্মটা দুটোই হবে, বা তুমি এখানে অডিও এই ভিজুয়াল হবে দুটোই। প্রশ্নগুলো দেখবে, যখন যদি কনফিউজিং হয় অপশন এলিমিনেট একটু করে করবে। কনফিউজিং, মানে সবকটাই ভিজুয়াল এডস, তার মধ্যে অডিও ভিজুয়াল একটা আছে বলে, মানে অড বলে ওটা আনসার। হ্যাঁ, এইগুলোতে অপশন এলিমিনেট করবে। দেখো চার্টের মধ্যে অবশ্যই এটা চার্ট একটা ভিজুয়াল এড, সেখানে আমরা শুধু দেখে শিখি। ব্ল্যাকবোর্ড, লেখা থাকুক বা ছবি, সেটাকেও দেখে শিখি। স্লাইড, এই স্লাইডটা অনেকে মানে অনেকে হয়তো অবগত নয়। স্লাইড মানে হচ্ছে আমরা অনলাইন যেগুলোকে পড়াই তারপর যেগুলো দিয়ে দিই এরকম এরকম ভাবে, এটা হচ্ছে পিডিএফ দেখেছি পিডিএফ। স্যার, হ্যাঁ, পিডিএফ দেখে পড়া। সে পিডিএফ এর মতোই এটা, মানে স্লাইডের পাতাটা একটু ছোট হয় আর কি। তো এটা
সেটা হচ্ছে স্লাইড, সেখানেও কোনো কিছু লেখা থাকে, সেটাকেও দেখে শিখি আমরা, কেবলমাত্র ফিল্মে সেখানে সাউন্ডও থাকে, ছবিও থাকে। আচ্ছা, তারপরে 13 নম্বরটায় আসি। ড্যাশ ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ গুড টিচিং এড, কোনটা একটা ভালো টিএলএম এর বৈশিষ্ট্য নয় এদের মধ্যে? এটা পারবে সবাই, দেখো। অপশন এ। এ। ভেরি গুড। এ। খুব খুব স্মল যেন না হয়, যেন মানে এত ছোট যে শেষ থেকে দেখা যাচ্ছে না, এরকম নয় ক্লাসের। আচ্ছা, 14 নম্বর বলো। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট, নটটাকে খেয়াল করো, নট দ্য মেন ক্যারেক্টারিস্টিক অফ ইনস্ট্রাকশনাল ম্যাটেরিয়াল। বলো, মুখ্য বৈশিষ্ট্য নয় অপশন ডি। কোনটা? ডি। সেভ টাইম অ্যান্ড এনার্জি, ঠিক আছে। মেকিং ডি লার্নিং ডি। পার্মানেন্ট, ঠিক আছে। সেভ পেপার, ঠিক আছে। হ্যাঁ, এখানে হবে অপশন ডি, ডি ঠিক আছে। পারবো। হ্যাঁ, না 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 না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ঠিক করে দেখো। প্রিভেন্ট ইনডিসিপ্লিন, এটাও তো এক প্রকার বৈশিষ্ট্য, তাই না? যে শিক্ষার্থীরা খুব কোলাহল করছে, সেখানে তুমি টিএলএম ইউজ করলে সেই কোলাহল তারা করে না। কাগজকে আমরা বাঁচাই, এটা কি টিএলএম এর উদ্দেশ্য বটে, যে কেবলমাত্র কাগজ বাঁচানোর জন্য আমরা টিএলএম ব্যবহার করছি? না 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 তাহলে না। অপশন সি। সি। সে পেপার। অপশন সি, হ্যাঁ, কারণ সি। আমরা টিএলএম তো বেশিরভাগ কাগজ দিয়েই তৈরি করি। আচ্ছা, 15 নম্বরটা বলো, লাস্ট প্রশ্ন। কেন টিএলএম ব্যবহার করে বলো টিচার? অল অফ অপশন দ্য ডি। অ্যাবাভ। একদম। অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য। কঠিন বিষয়কে সহজ করে বোঝানোর জন্য, রিভিশন করার জন্য পুরনো জিনিস, এবং স্টুডেন্টদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আনএক্সপ্লেন কনসেপ্টগুলোকে আবার সেগুলোকে শক্ত করে বোঝানোর জন্য। অবশ্যই অপশন ডি, ঠিক আছে। আচ্ছা বলো, 15টার মধ্যে কার কোটা ঠিক হলো? যদি কেউ গুনে থাকো বলো, আমি একবার দেখি কে কটা ঠিক করলে। প্রসেনজিৎ 13টা, বাহ, খুব ভালো উত্তর দিয়েছে প্রসেনজিৎ। পিয়ালি 12, সুমন 11, সৌভিক 14টা, বাহ, খুব ভালো। বাকিরা বলো। জামিমা 11টা, কৃষ্ণেন্দু 12টা, বেশ, খুব ভালো। ঠিক আছে, আর যদি কেউ দিয়ে থাকো বলবে। সমৃদ্ধি 13টা করেছে, সমৃদ্ধি যথেষ্ট ভালো করেছো, ঠিক আছে, বেশ। এই একটা প্রশ্ন নিয়ে একটু কনফিউশন ছিল প্রথম, ওটার জন্য ভুলে এলো। আচ্ছা, ওই 12 নম্বরটা, বুঝতে পেরেছি। হুম। ঠিক আছে, এরকম হবে, এমনকি পরীক্ষার হলেও এরকম কনফিউজিংয়ে দু একটা ভুল হবে, কিন্তু সেটার দিকে আমরা নজর দেব না। আমরা দেবো 15টার মধ্যে 13-14টা পেডাগজি আসবে ইংরেজিতে, এটা কনফার্ম থাকবো, কারণ ইংরেজিতে বাকি প্রশ্ন দেওয়ার মতো জায়গা নেই। ওই 7টা 14খানা তোমাদের দুটো প্যাসেজ থেকে দেবে, গ্রামার আর ওই প্যাসেজ মিলিয়ে। বাদ বাকি যে 15টা বা 16টা প্রশ্ন, সেটা সবটাই পেডাগজি থেকে দেবে, কিছু করার নেই। ইংরেজিতে, বাংলার ক্ষেত্রেও তাই, কারণ সাবজেক্টের কোয়েশ্চেন পেপারটা এমনভাবেই ডিজাইন, সেখানে পেডাগজি 13-14টা দেওয়া ছাড়া উপায় নেই ওদের, কারণ সেখানে প্যাসেজ থেকেই তো 10-15টা গ্রামার দিয়ে দিতে পারে না, হয় একমাত্র পেডাগজি দেবেই না, না হলেও দিলে ওই 14-15টা দেবে, ঠিক আছে। তাই পেডাগজি ভালো করে করো। আর টোটাল আমাদের 3টে চ্যাপ্টার হলো আজকেরটা নিয়ে, মোটামুটি 8খানার মতো চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে আশা করি আমাদের অনুশিক্ষণ যেটা, সেটা আগের দিন বাংলাতে করেছি, ওটা আর ইংরেজিতে করানোর দরকার হবে না তোমাদের, কারণ একই জিনিস আমি বাংলায় বলেছি, এখন ইংরেজিতে বলতে হবে, যেটা বোঝার আশা করি বোঝা গেছে। স্যার স্যার 2023-এ তো পেডাগজি চারগুলো বেশি ছিল না, 4টা-5টা ছিল, ইংরেজিতে মানে সব বিষয়ে বেশি একটা ছিল না আর কি। ইংরেজিটা আগে ফুল যেমন ইংরেজিতে মোটামুটি সিলেবাসে বলে বেশ ভালোই দিয়েছে যে ছিল 50-50 পেডাগজি। থাকবে, না, কিন্তু সেরকম তো 50-50 দেয়নি। থাকবে না, না না না, সেটা আমাদের বলার ভুল, 50-50 দেয় না, কারণ এটা প্রশ্নকর্তাদের মনের উপর নির্ভর করছে, ঠিক আছে। তবে আপেক্ষিকভাবে ইংরেজি এবং বাংলাতে দেখবে পেডাগজি তুলনামূলক অন্য বিষয় থেকে অনেকটা বেশি দেয়, মোটামুটি 12-13 নম্বর পেডাগজি থাকে। ইংরেজিতে বেশি ছিল, কি ছিল? শুধু ইংরেজিতেই বেশি ছিল, হ্যাঁ ম্যাথে খুব কম ছিল। হ্যাঁ, ম্যাথে ম্যাথে প্রতিবারই কমই দেবে ওরা, ঠিক আছে। চলো, এটা এবার সিলেবাসগুলো শেষ হয়ে গেলে, টপিকগুলো শেষ হয়ে গেলে, তারপর আমাদের প্র্যাকটিস চলবে পেডাগজির উপরে, ঠিক স্যার আছে। আমাদের চলো, কি কি সিলেবাস শেষ হয়েছে ম্যাথ বাদ দিয়ে? আমাদের সিডিপি তোমার শেষ? ইংরেজি গ্রামার পার্ট শেষ হয়েছে, ম্যাথের হুম। তো স্যার করিয়েছেন, আবার এমনি ম্যাথ অফ হবে না, ম্যাথ ক্লাস চলতে থাকবে কন্টিনিউ তোমাদের প্র্যাকটিস। তোমাদের বাংলার সিডিপিতে তো গ্রামার অনেকটাই পার্ট, বাকি আছে। সিডিপি বাকি আছে, ইভিএস এ বাকি আছে।
তো স্যার ম্যাথের টাইমগুলোতে সিডিপিটা করলেন না, ভালো ভালো হতো। ম্যাথ তো শেষ তাই। ম্যাথ তো শেষ, ম্যাথের স্যার তো আমাকে বললো যে তোমরা এই স্যারকে রিকোয়েস্ট করেছো যে আবার পুনরায় করানোর জন্য। আমি তো ওটাই ভেবেছিলাম প্রথমে যে বাকি হ্যাঁ স্যারদের স্যার বলেছি করাবেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে স্যার বললেন যে মোটামুটি অনেক কজন স্টুডেন্ট আমাকে বললো। আমি বললাম বেশ ঠিক আছে, তাহলে কন্টিনিউ করুন, স্টুডেন্টরা যখন চাইছে। স্যার আমাকে বললেন যে আজকেই তাহলে শেষ হয়ে যাবে ক্লাস। তারপর বললো যে স্টুডেন্টরা বলছে যে রিভিশনের মধ্যে থাকতে, তো সেই জন্য আবার স্যারকে ক্লাস দিলাম আর কি। ঠিক আছে, চলুক ক্লাস, একটা দিন ম্যাথ হবে, বাদ বাকিগুলো মোটামুটি 5 দিন বা 6 দিন আমরা এইগুলো নিয়েই থাকবো, ঠিক আছে। তারপরে টোটাল সিলেবাসটা, রুটিনটা রুটিন আজকে দিয়ে দেবো তোমাদের। টোটাল সিলেবাসটা একবার সব বিষয়ের কমপ্লিট হয়ে গেলে কন্টেন্ট প্লাস পেডাগজি, তখন একদম দাবিয়ে প্র্যাকটিসটা করা যাবে আর কি, এইটাই। মানে আমি চাইছি টোটালটা সিলেবাসটা দিয়ে দিয়ে তোমাদের কমপ্লিট করে তারপরে প্র্যাকটিসের মধ্যে আমরা থাকতে, কারণ প্রচুর প্র্যাকটিস করতে হবে সিটেটের গুলো, ওই হার্ড হ্যাঁ লেভেলের স্যার, হ্যাঁ। কোশ্চেন। হুম, কেবলমাত্র এই কন্টেন্ট পড়ে গেলাম, পিডিএফ টাইমিং মুখস্থ তো করে খুব গেলাম, মেনটেন তার করতে হবে থেকে স্যার। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্র্যাকটিস করা প্রচুর পরিমাণে। হ্যাঁ, বেশি স্যার এর প্র্যাকটিস মধ্যে করলে মক তাহলে স্পিডটা বাড়বে। স্যার এর হ্যাঁ, মধ্যে মকগুলো দিলেন না। এই মুহূর্তে মক 150 হুম? নম্বরের। না না স্যার, না এই স্যার, অল্প এখন না 30 স্যার, 30 এখন নেবেন না, এখন 30-50। সিলেবাস কমপ্লিট হয়নি। সে দেওয়াই যায় বা তোমরাও বাড়িতে দিতে পারো, কিন্তু ব্যাপার হচ্ছে যারা এই প্রথম প্রথম পড়ছে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা আচ্ছা, হবে মানে। 30 নাম্বারের যে মগগুলো নিচ্ছিলেন ওগুলো নিন। ওগুলোই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ স্যার, সেটা দেবো, ওগুলো নেওয়া সেটা দেবো, সমস্যা নেই। শুধু এইটুকু রিকোয়েস্ট করব, যাদের মককে নম্বর কম আসছে, হ্যাঁ এটা সত্যি কথা, হয়তো আগে পড়নি বা পড়েছো ভুলে গেছো, এবার মকে নম্বর কম, মানে সিলেবাস শেষ করার আগে মক নিতে এই কারণেই ভয় করে টিচাররা, যে মকে যখনই নম্বর কম আসবে তখন বেশিরভাগ স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে যায় যে আমার দ্বারা হবে না এরকম, কিন্তু এদিকে সিলেবাসটাই শেষ করেনি বা হয়তো সিলেবাস টিচার শেষ করেছে, সে রিভিশন করেনি। তো এই জিনিসটা যেন যাদের নম্বর কম আসবে তারা মনের মধ্যে এনো না, ঠিক আছে। আস্তে আস্তে বাড়বে নম্বর, ঠিক আছে। এবার আমি মক নিলে নম্বর কম উঠলে হীনমন্যতা যেন তৈরি না হয় মনের মধ্যে, যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি কম পাচ্ছি, এই জিনিসটা নিজেকে ঘষতে হবে, ঘষতে ঘষতে একদিন ঠিক সুচালো হয়ে উঠবে, ঠিক আছে। স্যার ইংলিশটা নিন। হুম, ইংলিশে ইংলিশটাও একটু চলবে, অসুবিধা দুটো হচ্ছে দিতে তোমাদের দিতে, মানে পেডাগজি নিয়েছি। প্র্যাকটিসটা হবে। হ্যাঁ, আর একটা তোমাদের আজকেই দিয়ে দেবো, তো আমি ওটার একটা ডেট দিয়ে দেবো তোমাদের রুটিনের মধ্যে, ঠিক আছে। ওই মকের জন্য একটা আলাদা ডেট দিয়ে দেবো তোমাদের ইংরেজিটা। হ্যাঁ স্যার, সিটেটের কোশ্চেনগুলো প্র্যাকটিস করা হয় হ্যাঁ, মগ নিলে। একদম। আচ্ছা, ঠিক আছে, চলো আজকে তাহলে শেষ করলাম ক্লাসটা এখানে।